বন্ধু, অনেক দিন তো হলো, কোথাও ট্যুর দেওয়া হয় না। চল না কোথাও থেকে ঘুরে আসি। দূর হয়ে যা শয়তান। তুই যে কী জন্য ট্যুর দিতে চাইছিস সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আরে মামা, অমন করিস কেন? একটু তো ট্যুর দিতেই চাইছি, আর তো কিছু না। আব্বে হালা, আমি কি জানি না তুই কী জন্য ট্যুর দিতে চাইছিস? তোর ট্যুর দেওয়ার মানেই তো তোর কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া, সেটা আমি খুব ভালো করেই জানি। আরে মামা, তুই আমার মনের কথা কিভাবে বুঝতে পারলি? তোর কি আমার এই বলত মনে হয়? এতদিন ধরে তোর সাথে সহবাস করছি, তোর বসবাস করছি, আর তুই আমার জানের জিগার দোস্ত। তোরে আমি চিনি না তুই যে কতটা বজ্জাতের হাড্ডি। আরে মামা, অমন করছিস কেন? এমন করব না তো কেমন করব? হ্যাঁ, আরেকবারের কথা মনে নেই কি হয়েছিল আমাদের সাথে? হ্যাঁ রে মামা, ওই কথা কি আর বলা যায়? কি বাসটাই না খাইছিলাম। শালা বস্তি, তারপরে তো তোর শিক্ষা হয় নাই। ভাগ্যিস আল্লাহর রহম করেছিল, না হলে ওই দিন তোর কেল্লাফতে হয়ে যেত। হ্যাঁ রে মামা, তুই ওই কথা আর মনে করিয়ে দিস না রে। ওই কথা মনে পড়লে শরীরে এখনও কাঁটা দিয়ে ওঠে। শালা, তারপরে তো তোর শিক্ষা হয় নাই। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে আমরা কি নিয়ে কথা বলতেছি। তো চলেন আপনাদের বুঝিয়ে বলি। আসলে আমার বন্ধু রায়হান একটু প্লে বয় টাইপের। ও সবার সাথেই টাঙ্কি মারার চেষ্টা করে। তো তেমনই একদিন ওর ফেসবুকে একটা রিলেশন হয়। কথাই আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। তো ওর ক্ষেত্রেও সেই একই কাজটা হয়েছিল। রায়হানের সাথে একটা মেয়ের রিলেশন হয়, কিন্তু রায়হান কখনো মেয়েটাকে দেখেওনি। আর রায়হান মেয়েটার সাথে দেখা করতে যাবে বলেই আমাকে মিথ্যা বলে যে দোস্ত, চল না ট্যুর দিয়ে আসি কোথাও থেকে। আমারও ভাই সাদা মনে কাদা নেই, ওর কথায় রাজি হয়ে গেলাম। এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তো যথারীতি রায়হান আমাকে ট্যুরের মিথ্যা নাটক করে রাজশাহীতে নিয়ে যায়। আর ওখানে গিয়ে জানতে পারি ওটা কোনো ট্যুর ছিল না, ওটা ছিল রায়হানের জিএফের সাথে ফার্স্ট মিট করা। আর আমিও সেটা ওখানে গিয়ে জানতে পারি। কাহিনীটা শুরু হয় তখন থেকেই। ওখানে গিয়ে জানতে পারি রায়হান যে মেয়েটার সাথে এতদিন ধরে প্রেম করছিল, সেই মেয়েটা আসলে 3 বাচ্চার মা। এটা জানার পর আমরা যখন ওখান থেকে আসতে যাব, তখন ওই মেয়েটা চিল্লাচিল্লি করে মানুষজন জড়ো করে ফেলে আর আমাদের আটক করে ফেলে। তারপর ওই মেয়েটা সবাইকে বলে এই ছেলেটার সাথে আমার 2 বছরের রিলেশন, আর আমি এখন চাই এই ছেলেটা আমাকে বিয়ে করুক, কিন্তু ও এখন আমাকে বিয়ে করতে চাইছে না। আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি কি জানতাম আপনি 3 বাচ্চার মা? আপনি আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছেন। আমি এই বিয়ে মানি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্রেম করার আগে কি মনে ছিল না? আরে ভাই, আমি কি জানতাম নাকি যে উনি 3 বাচ্চার মা? উনি তো আমাকে মিথ্যা বলেছে। এখন আর এগুলো বলে কোনো লাভ হবে না। যদি বাঁচতে চান তাহলে আপনাকে বিয়েটা করতেই হবে। দোস্ত প্লিজ বাঁচা আমারে। আমি এই বিয়ে করতে পারবো না। ওই শালা, আগে মনে ছিল না, এখন কর বিয়ে। আর তুই যে এখানে আসবি আমি কি এটা জানি? জানলে তোর সাথে জীবনেও আসতাম না। এখন তো তুই মরবি মরবি, সাথে আমাকে নিয়েও মরবি। এখন ভালো চাস তো বিয়েটা করে নে। না দোস্ত, এমন কথা বলিস না। আমি কি না এই বুইড়া বিড়িরে বিয়ে করব? প্লিজ দোস্ত, কিছু একটা কর। তারা দেখতেছি। তারপর আমি আব্বুকে ফোন করলাম। আব্বুকে ফোন করার পর এখানে যা হয়েছে সব কিছু করে বললাম। সব কিছু শোনার পর আব্বু কাকে যেন ফোন করলো। তার কিছুক্ষণ পরেই এখানে পুলিশ চলে আসলো। আসলে আমার আব্বুর অনেক পাওয়ার আছে, কেননা সে দেশের 1 নাম্বার বিজনেসম্যান। তারপর পুলিশ এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলো। সব কিছু শোনার পর পুলিশ ওই মহিলাটাকে ধরে নিয়ে যেতে চাইলো। তখন ওই মহিলাটা আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমাকে পুলিশে ধরিয়ে দিও না। আমি কথা দিচ্ছি, আমি আর এমন কখনো করব না। মনে থাকবে তো? হ্যাঁ ভাইয়া, মনে থাকবে। তারপর আমি পুলিশের কর্মকর্তাকে বললাম, স্যার, ওনাকে মাফ করে দেন। তারপর আমার কথা মতো পুলিশ ওই মহিলাকে ছেড়ে দিল। এই ছিল কাহিনী। তো চলুন এখন বাস্তবে ফিরে আসা যায়। শালা, তোর কি এখনও শিক্ষা হয়নি? তুই যাই করবি কর, আমি আর তোর সাথে নাই। তুই এমন করে বলতে পারলি মামা? হ্যাঁ, বলতে পারলাম। কথাই আছে না, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি আর ভাই তোর সাথে গিয়ে বিপদে পড়তে চাই না। একবার শেখা হয়েছে, আমার আর না ভাই। আর ভালো চাস তো তুইও যাস না, কেননা এবার যদি কট খাস তাহলে বিয়ে নিশ্চিত। আমার কথা শুনে রায়হান বলল,
ঠিক আছে মামা, তুই যেহেতু এত করে বললি, তাহলে আমি আর ওর সাথে দেখা করতে চাচ্ছি না। যাক, এতক্ষণে তাহলে তোর বুদ্ধি হলো। আচ্ছা থাক, আমার বাসায় যাওয়া লাগবে। শুনলাম আপুকে নাকি আছে কেউ দেখতে আসবে। বলিস কি মামা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে, তুইও তাহলে যা। তারপর আমি বাসার দিকে রওনা হলাম। আর বাসায় যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম প্রিন্স ডায়েরি চ্যানেলের অ্যাডমিন প্রিন্স আহমেদ সুজন। বরাবরের মতো আরও একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরও একটা কথা, আমার এই চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে যদি আমার ভয়েসে আমার গল্প পান, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই ওই চ্যানেলের লিঙ্কটা দেবেন। বাকিটা আমি দেখব। ধন্যবাদ। তো চলেন এবার পরিচয় দিয়ে নিই। আমি হলাম বিশিষ্ট নাম্বার 1 ব্যবসায়ী দ্বিতীয় সন্তান। কেননা আমার আগে আমার একটা বোনও আছে, আর তার নাম মিম আক্তার মায়া। তো চলেন, অনেক তো আমার পরিচয় দেওয়া হলো, বাকিটা না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে বলতে শুরু করলো, কী রে নবাবজাদা, এতক্ষণে তোর বাসায় আসা হলো? আমি তো মনে করেছিলাম কি আজকে বাসায় আসবি না। আমার শোন আম্মু, তুমি আমাকে এমন করে বলতে পারলে? আমি না তোমার একমাত্র ছেলে? আর পাম দিতে হবে না, অনেক দিয়েছিস। আর বেশি পাম দিলে আমি তো ফেটেই যাব। ধুর আম্মু, তুমিও না সবসময় শুধু আমার সাথে এমনই করো। আচ্ছা বাদ দাও, তা আবুকে কি দেখতে এসেছিল নাকি এখনো আসেনি? না, এখনও আসেনি। শুনলাম আর কিছুক্ষণ পরেই নাকি চলে আসবে। ও আচ্ছা, তা আপু কোথায়? আপুকে দেখছি না যে। তোর আপু মনে হয় ছাদে আছি। কেন, তোর আপুকে দিয়ে কি করবি? আবার ঝগড়া শুরু করে দিবি? ধুর আম্মু, ঝগড়া কি আমি করি? তোমার ওই শাকচুনি মেয়েটাই তো আমার সাথে সবসময় ঝগড়া করে। তুই যে কত ভালো সেটা আমার খুব ভালো করে জানা আছে, বজ্জাতের হাড্ডি একটা। থাক মা, তোমার আর আমাকে এত প্রশংসা করতে হবে না। কিছু খাবার থাকলে খাবার দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি টেবিলে বসতেই আমাকে খাবার বেড়ে দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে আসলাম। আর এসে দেখলাম আপু ছাদের দোলনায় বসে আছে। আমি কি আপুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর বললাম, কী রে আমার সুইট কিউট আপু, তোর কি মন খারাপ? এভাবে এখানে বসে আছিস যে? আরে না, মন খারাপ হতে যাবে কেন? তোর কি চাই সেটা বল। কি জন্য এমন পাম দিচ্ছিস সেটা ঝেড়ে কাস তো। আপু তুই সবসময় এমন করিস কেন বলতো? আমি কি শুধু তোর কাছে কিছু না কিছু চাইতেই থাকি? হয়েছে হয়েছে, আর ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে না। কি হয়েছে সেটা বল। আপু সত্যি কথা বলতে আমার না অনেক খারাপ লাগছে। তোর বিয়ে হয়ে গেলে আমি তো একা হয়ে যাব। আমার এই কথা মনে আসলে কেমন যেন কান্না পাচ্ছে। ধুর পাগল, এর জন্য কি মন খারাপ করে? মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে অন্যজনের ঘরে তো যেতেই হবে, এটাই তো নিয়ম। তাই বলে তোর মন খারাপ করতে হবে? আপু একটা কথা কি জানিস, আমি না তোকে অনেক ভালোবাসি। হয়তো কখনো তোকে বলা হয়ে ওঠেনি, কিন্তু আজ কেন জানি বলতে বাধ্য হলাম। কেন জানি মনে হচ্ছে তুই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিস। পাগল ভাই আমার, এমন করে কেউ মন খারাপ করে? তোর যখন মন চাইবে তখনই আমার কাছে চলে আসবি। কান্না করিস না ভাই, তোর কান্না দেখলে আমারও যে অনেক কষ্ট হয়। তারপর আপুও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই পেছন থেকে আম্মু বলতে শুরু করলো, আরে বাহ, বদমাসটা দেখি আজকে ভালো হয়ে গেছে। আম্মু, তুমি ভাইয়ের সাথে এমন করছো কেন? আমি আবার কেমন করলাম? তোরাই তো কান্নাকাটি করছিস, তাই তো ভাবলাম তোরা আবার ভালো হয়ে গেলি, জিনিসটা কেমন হজম হচ্ছে না। আম্মু তুমি যাও তো, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। তুমি এর মধ্যে নাক গলাতে আসো কেন? হ্যাঁ ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে, আমি তাহলে নিচে চলে যাচ্ছি। আর শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ছেলেপক্ষ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুই রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। আপুর কথা শুনে মা নিচে চলে গেল। আর আমি এখনও আপুকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। তখন আপু আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ধুর পাগল ভাই আমার, এমন বাচ্চাদের মতো কেউ কান্না করে? আর একটুও কান্না করবি না। তুই কান্না করলে আমার অনেক কষ্ট হয় রে ভাই, প্লিজ কান্না করিস না। আপু এই কথাগুলো বলছে আর কান্না করছে। তারপর আমি কান্না থামিয়ে আপুর চোখের
পানিগুলো মুছে দিয়ে আপুকে বললাম, আপু তুমি কেন কান্না করছো? আমার ভাইটা কান্না করলে যে আমার অনেক কষ্ট হয়, তাই তো আমিও কান্না করছি। প্লিজ আপু তুমি কান্না করো না, এ দেখো আমি আর কান্না করছি না। তারপর দুজনেই কান্না থামিয়ে ওখানে কিছুক্ষণ বসে রইলাম। তারপর আপুকে বললাম, আপু তুমি তাহলে রেডি হও, আমি আর কিছুক্ষণ ছাদেই থাকবো। ঠিক আছে ভাই, আর একদম কান্না করবি না। যদি আর একবার কান্না করিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে আপু, আমি আর কান্না করব না। তারপর আপু নিচে চলে গেল আর আমি ছাদে মন খারাপ করে বসে রইলাম আর চিন্তা করতে লাগলাম, দুনিয়ার নিয়মটাই এমন, মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে স্বামীর ঘরে তো যেতে হবেই, এইটাই দুনিয়ার নিয়ম। আর একটা কথা কি জানেন, ভাই বোনের ভালোবাসা অন্যরকম। সারাদিন মারামারি কাটাকাটি খুনসুটি ঝগড়া এগুলো ছাড়া যেন ভাই বোনের ভালোবাসা জমেই না। কিন্তু যখন একে অন্যকে ছাড়া দূরে থাকবে তখন বুঝবে তারা ভাই বোনের ভালোবাসা কী জিনিস। ভাইয়েরা তখনই বোনের ভালোবাসা বোঝে যখন বোনদের বিয়ে হয়ে যায়। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো চলুন গল্পে ফেরা যাক। কিছুক্ষণ পরই আপুকে ছেলে পক্ষ থেকে দেখতে আসে আর ছেলেরও আপুকে অনেক পছন্দ হয়ে যায়। আর আগামী সপ্তাহে আপুর বিয়ে ঠিক হয়ে যায়। আর এর মধ্যে সব কিছুর আয়োজন করতে হবে, তাই সব কিছুর আয়োজন করার জন্য আমরা যেন উঠে পড়ে লেগে গেছি। একমাত্র বোন বলে কথা, বিন্দু পরিমাণও ত্রুটি যেন না হয় সেটাই চেষ্টা করছে। বাড়িতে সকল আত্মীয় স্বজনে গমগম করছে। এভাবেই দেখতে দেখতে আপুর গায়ে হলুদের দিন চলে আসে। আজকে আপুর গায়ে হলুদ, তাই আমি রায়হানকে বললাম, দোস্ত আজকে তো আপুর গায়ে হলুদ, তুই আসবি না? হ্যাঁ রে, আসবো তো। না আসলে কি হয়, গায়ে হলুদে কত মেয়েরা আসবে, আর এটা কি মিস করা যায়? হালা তুই আর ভালো হলি না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আর হ্যাঁ, হলুদ পাঞ্জাবি পরে আসবি, ঠিক আছে? আমিও হলুদ পাঞ্জাবি পরবো। আচ্ছা ঠিক আছে মামা। তারপর আমিও যথারীতি রেডি হয়ে নিচে আসলাম। আর নিচে এসে দেখি আপুকে এখন পর্যন্ত কেউ হলুদই দেয়নি। আমি আম্মুকে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু আপুকে এখনও হলুদ দাওনি কেন? এতক্ষণই তোর আসার সময় হলো, আর কি করে হলুদ দেব? তোর আপু তো বায়না ধরেছে তুই যে পর্যন্ত ওকে হলুদ দিবি না ওই পর্যন্ত ও হলুদ লাগাবে না। আরে আম্মু দেরি হবে না, বাসায় কত কাজ করতে হলো তুমি কি চোখে দেখো না? আর সমস্যা নেই, আমি তো এখন এসে গেছে, দাঁড়াও আমি আগে গিয়ে আপুকে হলুদ দিয়ে আসি। তারপর আমি আপুকে হলুদ দিলাম। আমার দেওয়ার পরে আস্তে আস্তে সবাই আপুকে হলুদ দিতে থাকলো। তারপর এদিক ওদিক করে তাকিয়ে দেখি আমার বন্ধু রায়হান আসে কিনা। হঠাৎ দরজার দিকে চোখ দিতেই দেখলাম শালা বোকাচোদা এসে গেছে। তখন আমি রায়হানকে বললাম, কিরে শালা বোকাচোদা, এতক্ষণে তোর আসার সময় হলো? সরি মামা, একটু দেরি হয়ে গেছে। আর মামা, আজকে অন্তত এভাবে ইনসাল্ট করিস না, দেখছিস তো এখানে কত মেয়েরা আছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর রায়হান এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। হঠাৎ রায়হান আমাকে বলল, খাইছে রে, আমার গেটের দিকে তাকিয়ে দেখ, পড়ি আসতেছে পড়ি। রায়হানের কথা শুনে আমিও গেটের দিকে তাকালাম। গেটের দিকে তাকিয়ে আমিও অবাক হয়ে গেলাম, কেননা গেটের সামনে তাকাতেই আমি দেখতে পেলাম অনেকগুলো লোক আছে। আর লোকগুলোর সামনে দুইটা মেয়েকে দেখতে পেলাম। মেয়ে দুইটাকে দেখে আমার চোখ যেন সরছেই না, কেননা মেয়ে দুইটা আসলেই অনেক সুন্দর, যেন কোনো পরীকেও হার মানাবে। আমি কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম জানি না। আমার ঘোর কাটলো আব্বুর কথা শুনে। আব্বু ওই মেয়ে দুইটাকে আমাকে দেখিয়ে দিয়ে বলল, মায়ামা আর রিয়ামা, এ হচ্ছে আমার ছেলে প্রিন্স আহমেদ সুজন, আর সুজন এ হচ্ছে তোর বোনের হবু হাজব্যান্ডের বোন মায়া ও রিয়া। আব্বুর এমন কথা শুনে আমি ক্রাশ খাইতে গিয়েও খাইলাম না, কেননা এগুলা হলো আপুর ননদ। অন্য কেউ হলে লাইন মারা যেত, কিন্তু এখন তো আর পসিবল না। আব্বুর কথা শুনে ওই মেয়েটা আমার দিকে কেমন ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, কি হলো মা, তোমরা কোথায় হারিয়ে গেলে? ও না আঙ্কেল, না কোথাও না। আচ্ছা ঠিক আছে, চলো তোমার হবু ভাবিকে হলুদ দিবে। ঠিক আছে আঙ্কেল, চলুন। আর সুজন শোন, ওদের হলুদ দেওয়া হলে তুই ওদের একটু বাড়িটা ঘুরিয়ে দেখাস, ঠিক আছে? ঠিক আছে আব্বু, তুমি কোনো চিন্তা করো না। তারপর সবাই আপুকে হলুদ দিতে চলে গেল। আর এদিকে রায়হান আমাকে বলতে লাগলো, মামাই আমি কি দেখলাম? কেন রে, তোর আবার কি হয়েছে? পাগল টাগল হয়ে গেলি নাকি?
পাগল তো আমি হই নাই রে, পাগল তো মনে হয় এবার তুই হবি। মাথা ঠিক আছে তোর? আমি পাগল হতে যাব কেন? কি বলতে চাচ্ছিস তুই, খুলে বল তো। এই প্রথম দেখলাম তুই কোনো মেয়েকে দেখে একেবারে স্ট্যাচু হয়ে গেছিলে। সিরিয়াসলি, যে ছেলে কিনা কোনো মেয়েকে পাত্তাই দেয় না, যে ছেলের পেছনে কিনা হাজার মেয়ে ঘুরে, সেই ছেলেটাই কিনা তার নিজের পিয়াইনদেরকে দেখে কেমন স্ট্যাচু হয়ে গিয়েছিল। জিনিসটা মানতে পারলাম না। আমার তো মনে হচ্ছে ডালমে তো কুছ কালা হ্যাঁ। ওই শালা, তোর আজগুবি কথা রাখবি? গাঞ্জা টাঞ্জা খায় আসিস নাকি? হ্যাঁ, কী সব আবল তাবল বলছিস? আব্বু কি বলে গেল শুনলি না? ওরা আমার বেআইন হয়, বুঝলি? নাটক কম করো বন্ধু, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। তোর আজেরা কথা রাখবি নাকি সবার সামনেই তোকে লাথি মারা শুরু করব? আমার এমন কথা শুনে রায়হান চুপ হয়ে গেল। এরপর মায়া আর রিয়ার হলুদ দেওয়া শেষ হলে প্রথমে রিয়া আমার কাছে আসে আর এসেই বলতে শুরু করে, কি বেআই সাহেব, কি খবর আপনার? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বেআইন সাহেবা? ভালো। তা বেআই সাহেব দেখতে তো সেই স্মার্ট। তা কতগুলো মেয়ের মন ভেঙে দিলেন? ধুর বেআইন সাহেব, কি বলেন এসব? আমার মতো ইনোসেন্ট একটা ছেলে কি কারো মন ভেঙে দিতে পারে? বুঝি বুঝি, সবই বুঝি। আপনি ইনোসেন্ট তাই না? আমার তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এ ফুলের ও ফুলের মধু খেয়ে বেড়ান। তখনই পাশ থেকে রায়হান বলতে শুরু করলো, এই যে বিয়ান সাহেবা, আমার বন্ধু মোটেও অমন না, বুঝতে পেরেছেন? ও মা, তাই নাকি? বন্ধুর প্রতি এত কনফিডেন্স? বুঝতে পেরেছি। তা আপনার পরিচয়টা কি? আমি হলাম ওর বন্ধু রায়হান। ও আচ্ছা। কিরে রিয়া, তুই ওদের সাথে কি কথা বলছিস? এই তো আপু, ওদের সাথে পরিচিত হলাম। ও আচ্ছা। তখন মায়া খেয়াল করে আমি ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। এটা দেখে মায়া লজ্জা পেয়ে যায়। তখন রায়হানের চিমটির কারণে আমার ধ্যান ভেঙে যায়। রায়হান আমার কানে কানে বলতে থাকে, কী রে মামা, কাহিনী কি? তুই মেয়েটার সামনে আসলে কেমন যেন বদলে যাস, আনমনা হয়ে যাস। আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। আরে চুপ কর শালা। তখন মায়া বলতে শুরু করলো, এই যে বিয়ে সাহেব, আপনি কি এখন আমাদের ঘুরিয়ে দেখাবেন আপনাদের আশপাশটা? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা চলুন। তারপর আমি, রায়হান, মায়া আর রিয়া চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। আর আমি বারবার আর চোখে মায়ের দিকে তাকিয়েছিলাম। ওর নামটা যেমন মায়া, তেমনি ওর মুখেও অন্যরকম একটা মায়ার ছাপ ফুটে উঠেছে, যা আমাকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। ঘোরাঘুরি শেষ হলে মায়া আর রিয়া ওদের বাসায় চলে যায়। আর আমার মাথায় তখন থেকে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো মায়ার কথা। ওকে দেখার পর থেকে যেন আমি পুরো এলোমেলো হয়ে গেছি। জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে আমি এমন হয়েছি। আমি বলতে পারবো না যে এটা ভালোবাসা কি না নাকি অ্যাট্রাকশন, বাট ওর কথা ভাবতে আমার অনেক ভালো লাগছে। এটাকে কি বলে আমি নিজেও জানি না। আমি একটা দ্বিধার মধ্যে আছি। মায়ের কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আম্মুর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। কি হয়েছে মা, তুমি এখন ডাকাডাকি শুরু করলে কেন? ওই গাদা, তুই কি ভুলে গেছিস আজকে যে তোর আপুর বিয়ে? হ্যাঁ, তুই কি না এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ও আম্মু, আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উঠছি। তারপর আমি রায়হানকে ফোন করলাম। কিরে শালা, তুই কোথায়? হ্যাঁ মামা বল, আমি তো এখনও ঘুমিয়ে আছি। কি বলবি বল, ঘুমে কিছু চোখে দেখছি না। আরে শালা, ঘুম তোর পেছন দিয়ে দেবো, তাড়াতাড়ি বাসায় আয়। আজকে যে আপুর বিয়ে সেটা কি তুই ভুলে গেছিস? আরে মামা, আমার তো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। তারপর আমি ফোন কেটে দিই। আর কিছুক্ষণ পর রায়হানও চলে আসে। আর আমরা দুজনে মিলে বাড়ির সকল কাজ করছি। দেখতে দেখতে আপুর বিয়ে সময় হয়ে আসলো। আপুকে সাজানো হচ্ছে। তখন আমি আপুর রুমে গেলাম আর আপুকে দেখতে লাগলাম। আসলে মেয়েদের জীবন এমনই, তাদের একদিন না একদিন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। আর এই দিনটা যে কি পরিমাণের কষ্টদায়ক যার মেয়ে আছে তারাই বোঝে। তখন আমাকে দেখে আপু বলতে শুরু করলো, কি রে ভাই, কিছু বলবি? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। তখন আপু পার্লারের লোকদের চলে যেতে বলল। তখন আমি আপুকে বললাম, আপু
আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার কাছ থেকে অনেক বড় কোনো একটা জিনিস হারিয়ে যাচ্ছে রে। বল না আপু, আমার এমন লাগছে কেন? ওই পাগল, তুই এমন করে কথা বলছিস কেন? তুই এমন মন খারাপ করলে কি আমার ভালো লাগে? প্লিজ ভাই আমার, এমন মন খারাপ করে থাকিস না। তুই যদি চাস তাহলে আমি বিয়েটা ভেঙে দিই। ধুর আপু, তুইও না। আর কান্না করছিস কেন? কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে না? তাই তো, এটা তো আগে ভাবা উচিত ছিল। সব নষ্টের মূল হলি তুই, তোর জন্যই তো আমার মেকআপটা নষ্ট হয়ে গেল। আপুর কথা শুনে ফিক করে হেসে দিলাম। তারপর আমি বাইরে চলে আসলাম। আমি জানি আপুরও আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এটাই তো নিয়তি। সব মেয়েদেরই একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে আসলো, বরপক্ষ চলে আসলো। আর ওইদিকে রিয়া আর মায়া এত সুন্দর করে সেজেছে, সে কি বলবো, দুজনের থেকে চোখ সরাতেই পারছি না। এইদিকে আমিও নীল পাঞ্জাবি পরেছি, এতে করে আমাকে অনেক সুন্দর লাগছে। তখন খেয়াল করলাম রিয়া আর মায়া দুজনেই আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। এইটা দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। এইভাবেই দেখতে দেখতে বিয়েটা শেষ হয়ে গেল। এখন আপুকে বিদায় দেওয়ার পালা। যাবার আগে আপু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো, আর আমিও আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তারপর আপুকে বুঝে শুনে গাড়িতে তুলে দিলাম। এই মুহূর্তটা যে কী পরিমাণ কষ্টের তা একটা ফ্যামিলি জানে। কোনো রকমে রাতটা পার করলাম। তারপর সকাল হয়ে গেল, আর আমরা সব কিছু ঠিকঠাক করে দুপুরের দিকে আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর আব্বু তো সেই সকালে চলে গেছে। এইটাই নাকি নিয়ম আপুদের বাড়ি যেতে। আপু আমাকে দেখে জড়িয়ে ধরলো। তারপর এভাবে অনেকক্ষণ থাকার পর আপু আম্মুকেও জড়িয়ে ধরলো। এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ পার হয়ে গেল। এদিকে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আপু রিয়াকে আর মায়াকে বলল আমাকে আর রায়হানকে আশপাশটা ঘুরিয়ে দেখাতে বলল। ঠিক আছে ভাবি, তো চলেন বিআই সাহেবেরা আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখায়। তা বিআই সাহেব, কেমন দিনকাল যাচ্ছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর বেয়ান সাহেবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা এখন পর্যন্ত কতজনের সাথে রিলেশন করলেন? ফুর, কি যে বলেন না বেয়ান সাহেব, আমি কারোর সাথে রিলেশন করিনি। বিশ্বাস না হলে আমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখেন। ওমা, তাই নাকি? এত কিউট একটা ছেলে রিলেশন করে নাই, এটা কেমন যেন অবাস্তব মনে হচ্ছে না? এটাও কি আমাকে মেনে নিতে হবে? যেটা সত্যি আমি সেটাই বলছি। এখন আপনি যদি মেনে নিতে না পারেন তাহলে আমি কি করতে পারি? তা আপনার কি খবর? আপনি কয়টা রিলেশন করলেন? আমিও সেম, এখন পর্যন্ত কারোর সাথে রিলেশনে যাইনি, কেননা আমার মন মতো কাউকে পাইনি। তবে এখন মনে হচ্ছে কাউকে পেয়ে গেছি। কি বলেন? তা সেই মনের মানুষটা কে? যদিও মায়ের কথা শুনে আমার কেমন জানি না অনেক খারাপ লাগলো। তারপরেও আমি ওকে বুঝতে না দিয়ে ওকে জিজ্ঞেস করলাম। আছে কেউ একজন, অন্য কোনো দিন বলবো। আমাদের এরকম কথাবার্তা শুনে অন্যদিকে রিয়া জ্বলতে শুরু করলো, কেননা রিয়া আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। আর এদিকে আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। যদিও মায়ের কথা শুনে আমার মনটা অনেক খারাপ, তারপরেও কিছু করার নেই। এইভাবেই দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন অচেনা নাম্বার থেকে ফোন আসলো। যদিও আমি অচেনা কারো নাম্বার রিসিভ করি না, তাই প্রথমবার কেটে গেল। একটু পর দেখলাম আবার ফোন এলো, তাই ভদ্রতার খাতিরে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার মনের মানুষ। আরে ধুর, কী সব আজব কথাবার্তা বলতেছেন। আমার মনের মানুষ মানে? চোখ খুলে দেখোই না কে এসেছে। আরে ধুর, এমন ভনিতা না করে সোজাসুজি বলুন তো কে আপনি? আরে বেআই সাহেব, এমন হাইপার হচ্ছেন কেন? আমি রিয়া বলছি। ও আপনি আপনি এসব কেমন কথা বলছেন বুঝলাম না। আরে বেআই, আপনার সাথে একটু মজা করলাম, আপনি দেখি এটাও বোঝেন না। ও, আমি আরও ভাবলাম না থাক। তো কি খবর আপনার? এইভাবে রিয়ার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর কেটে দিলাম। তার কিছুক্ষণ পর দেখি আবার আরেকটা অচেনা নাম্বার থেকে কল আসলো। তখন আমি ফোনটা রিসিভ করলাম। তখন ওই পাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা আপনি কে বলছেন? আমি মায়া বলছিলাম, তোমার বোনের ননদ। ও আচ্ছা, তা আজকে চাঁদ কোন দিক থেকে উঠেছে যে আপনি আমাকে ফোন করেছেন? রে বা, চাঁদ তো ঠিকঠাক উঠেছে। আপনার সাথে কথা বলতে গেলে কি চাঁদকে উল্টো দিকে উঠতে হবে নাকি? আরে তা না,
আমি এই জন্যই বলতে চাইছিলাম যে আপনি যদি আমার সাথে কথা বলেন তাহলে আপনার ওই মনের মানুষটা কষ্ট পাবে না, এই জন্যই বললাম আর কি। না, কষ্ট পাবে না, কারণ মানুষটা যে আর অন্য কেউ না, সেটা হলো। আমি কৌতূহল নিয়ে মায়াকে জিজ্ঞেস করলাম, কি হলো বলুন, সেই মানুষটাকে? তখন মায়া বলতে শুরু করলো, এখানে বলবো না, আজকে আমার সাথে দেখা করো, তারপরে বলবো। তুমি আমার সাথে পার্কে দেখা করো, ওখানেই তোমাকে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, কখন আসতে হবে বলেন? 3টার দিকে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছু কথাবার্তা বলে কলটা কেটে দিলাম। আর আমার মাথায় শুধু মায়ের ওই কথাটাই ঘুরপাক খাচ্ছে। জানি না মায়া আমাকে কি বলবে। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসলো। আমি 2টোর দিকে পার্কে গিয়ে বসেছিলাম। প্রায় 3টার দিকে দেখি মায়া নীল একটা শাড়ি পরে পার্কে চলে এসেছে। আমি যেন মায়ের দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। তখন মায়া আমার কাছে এসে তুড়ি বাজিয়ে বলতে লাগলো, কি ওভাবে কি দেখছো? হ্যাঁ, এভাবে দেখার কি আছে? এমনভাবে দেখছো মনে হয় আমাকে আগে কখনো দেখোনি। সরি, আসলে আপনাকে দেখতে যে আজকে এতই সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আপনার মনের মানুষটা যদি এই লোকে আপনাকে দেখে তাহলে একেবারে ঘায়েল হয়ে যাবে। আমার এমন কথা শুনে মায়া লজ্জা পেয়ে গেল। তখন আমি মায়াকে বলতে শুরু করলাম, আচ্ছা আপনি যেন আমাকে কি বলবেন? বলার জন্যই তো এখানে আসা। আচ্ছা তুমি চোখটা বন্ধ করো। ও মা, চোখ বন্ধ করবো কেন? আরে আগে বন্ধ করো না, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। মায়ের কথা মতো আমি চোখ বন্ধ করলাম। আর এদিকে মায়া একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করার স্টাইলে বসলো। তারপর আমাকে চোখ খুলতে বললো। আমি চোখ খুলে তো নিজের চোখই বিশ্বাস করতে পারছি না। আমি কৌতূহল নিয়ে মায়াকে জিজ্ঞেস করলাম, এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? সুজন, আমি সেই প্রথম দেখাতেই তোমাতেই পাগল হয়ে গিয়েছিলাম। এক কথায় বলতে পারো ওয়ান সাইডেড লাভ। এগুলো কি বলছেন আপনি? আপনি আমার সিনিয়র, আমার আপুর ননদ। এগুলো কোনোভাবেই যায় না। প্লিজ এমন কোনো আবদার করবেন না যাতে আমাদের দুই পরিবারের সম্মানটা নষ্ট হয়। দেখো সুজন, আমি এত কিছু বুঝি না, আমার তোমাকেই চাই। আই লাভ ইউ সুজন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। আপনি এমন পাগলামি করছেন কেন? এটা হয় না, আপনি বুঝতে পারছেন না কেন? এখন আমি যদি আপনার সাথে রিলেশনে যাই, আপনার পরিবার এটা কখনোই ভালো চোখে দেখবে না, আর না আমার পরিবার দেখবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার ট্রাই করেন। এটা হয় না। দেখো সুজন, কে মানবে আর কে মানবে না সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে মানবে কি না সেটা বলো। আর তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কিন্তু কোনো কিছু একটা করে ফেলবো। আমার যে করেই হোক তোমাকে লাগবে। আমি এই কয়েকদিন অনেক কষ্ট করেছি তোমাকে ভুলে থাকার, বাট থাকতে পারিনি। যতই তোমাকে ভোলার চেষ্টা করেছি ততই যেন আমি আরও তোমার কাছে চলে এসেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ এমন পাগলামি করবেন না, এটা হয় না। তুমি যেহেতু আমাকে মানবেই না, তাহলে আমি আজকেই নিজেকে শেষ করে দেবো। এটা বলেই মায়া একটা ছুরি হাতে নিয়ে নিজের হাতে একটা টান মেরে দেয়, আর ফিনকি দিয়ে ওর হাত থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে আমার রাগ যেন মাথায় উঠে গেছে। আমি সাথে সাথে ওর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে টাস করে একটা থাপ্পড় মেরে দিলাম, আর বলতে শুরু করলাম, কি শুরু করেছো এসব? এটা কেমন ধরনের পাগলামি? হ্যাঁ, ধরবে না তুমি আমাকে শেষ করে দিতে চাও। আমি আজকে নিজেকে শেষ করে দেব। যদি তুমি আমার না হও তাহলে আমি আমার এই জীবন রেখে কি করব? আমি তোমাকে ছাড়া আর এই জীবনে রাখার কোনো মানেই খুঁজে পাই না। একটা থাপ্পড় মেরে তোমার সব দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে কোথাকার। তোমার সাহস কি করে হলো এরকম একটা কাজ করার? করবো না তো কি করবো? হ্যাঁ, তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে মেনে নিচ্ছ না, তাহলে আমি কি করব? তুমি কি আমার মনের কথাটা একটাবারও বুঝতে পারবে না? আমিও তো সেই প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। আর সেই তুমি কিনা সুইসাইড করতে গিয়েছিলে। তোমার কিছু হলে আমি কি করে থাকতাম বলো? তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না, ফাজিল মেয়ে কোথাকার। কি বললে তুমি? তুমিও আমাকে ভালোবাসো? তাহলে আমাকে কষ্ট কেন দিলে? আরে পাগলি, একটু ট্রাই করে দেখলাম যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো কিনা, কিন্তু ট্রাই করতে গিয়ে তো উল্টো ঝামেলা বাজিয়ে ফেলেছি। আমি তো আর জানি না আমার এই সিনিয়র পাগলিটা আমাকে এতটা ভালোবাসে। সত্যি যখন বুঝতে পেরেছো তাহলে আমাকে আর কষ্ট দিবে না তো? যদি আমাকে আর কষ্ট দাও তাহলে কিন্তু আমি সত্যিই নিজে কিছু একটা করে ফেলবো। হয়েছে,
এখন আর এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। এখন চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হাতের কি অবস্থা করে ফেলেছ, ইচ্ছে তো করছে থাপড়িয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দেই। আর কোনোদিনও যদি এরকম করেছো তো তোমার একদিন কি আমার যতদিন লাগে। ওকে বাবু, আর কখনো এমন করবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমিও আমাকে কষ্ট দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। তারপর মায়াকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডক্টরকে দেখানোর পর ডক্টর বলল, এমন হলো কি করে? আছে কাহিনী একটা, আপনি একটু দেখে বলেন তো হাতের অবস্থা কেমন। হ্যাঁ, অল্পের জন্য হাতের রগ কাটেনি, আর একটু হলে কেটে যেত। দাঁড়ান, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, আর কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডক্টর। তারপর মায়াকে বাসায় পৌঁছে দিলাম। যদিও আপু আমাকে থেকে যেতে বলেছিল, কিন্তু আমি কাজ আছে বলে চলে এসেছি। আর এদিকে মায়াকে আমার সাথে দেখে রিয়া মনে মনে বলতে শুরু করলো, সুজনের বাচ্চা সুজন, ওকে তো ইচ্ছা করছে গিলে খেতে। তোকে যদি এখন সামনে পেতাম আস্ত চিবিয়ে খেতাম। তোর সাহস হয় কি করে আমাকে রেখে আপুকে নিয়ে ঘুরিস? রিয়া মনে মনে এগুলোই বলছে আর আমার গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে বাসায় আসতে না আসতে মায়ের ফোন। কি হলো মায়া, এখনই না তোমাদের ওখান থেকে আসলাম, আর এখনই ফোন করলে যে, কোনো সমস্যা? আরে না শোনো, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমাকে ফোন দিলাম। তা তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? আরে বিরক্ত হবো কেন, আমি আরও ভাবলাম কিছু হয়েছে কিনা, তাই হয়তো বা আমাকে ফোন দিয়েছো। আচ্ছা তোমাকে যে বাসায় পৌঁছে দিলাম কেউ কিছু জিজ্ঞেস করেনি? তোমার আপু জিজ্ঞেস করছিল যে আমি তোমার সাথে কি করছিলাম, আমার হাতে কি হয়েছে। কি বললে তুমি? কি বলবো আবার, যা সত্যি তাই বলেছি। খাইছে রে, মানে কি কি বলেছো? আরে গাধা, আমাদের রিলেশনের কথা বলেছি, আর আমার হাত কি জন্য কেটেছি সেটাও বলেছি, যদিও অনেক বকাবকি করলো। তুমি এটা কি করেছো পাগল মেয়ে? তুমি এটা আপুকে কি করে বলতে পারলে? তোমার কি কোনো কথাই আটকায় না? আরে গাধা, তোমার আপু আগে থেকেই জানে আমি তোমাকে ভালোবাসি, কেননা আমি আগেই তোমার আপুকে সব বলেছিলাম। যদিও প্রথমে তোমার আপু মানতে চাইছিল না, পরে আমি অনেক রিকোয়েস্ট করে তোমার আপুকে রাজি করিয়েছি। মানে তলে তলে এত দূর এগিয়ে গেছো আর আমি কিছুই জানলামই না? এই জন্যই তো বলি আপু আমাকে কেন তোমার নামে এত সুনাম করতো। তার মানে এই ছিল কাহিনী? তাই নাকি? তা আপু তোমাকে কি কি বলতো? তোমার সুনামে পঞ্চমুখ ছিল, এত পরিমাণ তোমার নামে বলতো যে আপুর কাছে শুনতে শুনতে তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছিলাম। হুমা, তাই নাকি? আমার বাবুটা আমাকে এত ভালোবাসে? অনেক ভালোবাসি, বাট এই ভালোবাসাটা তো একটা সময় কমে যাবে, তখন কি হবে? মানে বলতে চাইছিস তুই তোর কি আমাকে ছাড়া অন্য কাউকে লাগবে? বল, তোর মনে আর বসবাস আমি ছাড়া আর কে আছে? আরে এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, হবে কেউ একজন, বাট এখন সে নেই। তোর সাহস তো কম না, তুই আবার বলছিস যে হবে কেউ? তোকে তো ইচ্ছে করছে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলি। তুই আমার সাথে কোনো কথা বলবি না। আরে পাগলি, এত রেগে যাচ্ছ কেন? আমার কথাটা তো আগে শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই আমার সাথে কথা বলবি না। আরে শোনা, আগে শোনো আমি কি বলতে চাই, তারপর না হয় রাগ করো। বাট আমার মনে হয় না আমার কথা শোনার পর তোমার এই রাগ অভিমানটা আর থাকবে বলে। কি বলবি বল, আমার মাথা গরম করস না। আরে পাগলি মেয়ে, আমি বোঝাতে চেয়েছি তোমার মাঝে যে আমার অস্তিত্বটা বেড়ে উঠবে, আমি তার কথাই বোঝাতে চেয়েছি। কোন অস্বস্তি বেড়ে উঠবে? হ্যাঁ, কি বলছিস তুই, বুঝিয়ে বল। আরে শোনা, আমি বলতে চাইছি তোমার আর আমার যে একটা বাবু হবে তার কথাই বোঝাতে চেয়েছি। কি? এটা আগে বলবে না? তাহলে কি আর আমি তোমার সাথে এমন খারাপ ব্যবহার করতাম? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম আমার এই কথা শুনে। আরে পাগলি, আমি তো তোমাকে রাগানোর জন্যই বলেছিলাম। তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ ভাজিল। আচ্ছা, তোমার কি বাবু অনেক পছন্দ? পছন্দ হবে না কেন, বাবু তো সবারই পছন্দ। জানো আমার না আপু ডাক শুনতে খুব ইচ্ছা করে। ছোট ছোট হাত পা থাকবে, একটু বড় হলে আমাকে আব্বু বলবে আর তোমাকে আম্মু বলবে, তখন কি ভালোটাই না লাগবে। তোর আর লজ্জা দিও না তো, তোমার বাবু এত পছন্দ আমি তো জানতামই না। হ্যাঁ, বাবু আমার এত পরিমাণ ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আল্লাহ যে কবে আমাকে এমন একটা নিয়ামত দেবে। হয়েছে, আর লজ্জা দিও না তো। বাব্বা,
আমার গুন্ডি পাগলিটার আবার লজ্জাও পায়। একটু আগে মনে হচ্ছিল আমাকে যেন আস্ত চিবিয়ে খাবে, আর এখন কিনা লজ্জা পাচ্ছে। এইটাও দেখতে হলো। আরে তুমি তখন অমন করে বললে, তাই তো রাগ উঠে গেছিল। সরি শোনা, আর এমন করে হবে না। আচ্ছা ঠিক আছে সোনা, এখন তাহলে কলটা রাখি। আচ্ছা শোনা, ঠিক আছে। কল কাটার সাথে সাথে রিয়ার কল চলে আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। তখন রিয়া বলতে শুরু করলো, ওই মিয়া, এতক্ষণ ধরে কার সাথে কলের টাঙ্কি মারলেন হ্যাঁ? ওই মিয়া, এতক্ষণ ধরে কার সাথে কলের টাঙ্কি মারলেন হ্যাঁ? কতক্ষণ ধরে কল করছি, কলই ধরছেন না। আরে এত হাইপার হচ্ছেন কেন? আর কি জন্য এত কল করেছিলেন? আর আমি তো আপনার আপুর সাথে কথা বললাম। দরকার আছে বলেই তো কল করেছি। আর আপুর সাথে এত কিসের কথা হ্যাঁ? কেন আপনাকে বলতে হবে কেন? আর আপনি এত হাইপার হচ্ছেন কেন? আমি কার সাথে কথা বলি না বলি তাতে আপনার কি? এটা তো আমার ইচ্ছা। কারণ আছে বলেই তো বলছি। ও মা, কী কারণ শুনি? কারণটা হলো এই যে আমি আপনাকে আমি আপনাকে আমি কি হলো? এমন তোতলামি করছেন কেন? কি বলতে চান সরাসরি বলুন। আর এমন আমতামতা করছেন কেন? কারণটা হলো এই যে আপনাকে ভালোবেসে ফেলেছি। কি কি বলছেন এসব? আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে ভালোবাসতে আবার মাথা ঠিক থাকতে হবে না কেন? কারণ তো আছে। আর আমার পক্ষে সম্ভব না আপনাকে ভালোবাসা। কেন? আমি কি দেখতে খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? কারণ তো অবশ্যই একটা আছে। আর আমি তো বলছি না যে আপনি দেখতে খারাপ। আপনি দেখতে অনেক সুন্দর। যে কোনো ছেলে আপনাকে ভালোবাসবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো এটাই যে আমি আপনার বড় বোন মায়াকে ভালোবাসি। কারণ হলো এটাই যে আমি আপনার বড় বোন মায়াকে ভালোবাসি। আর মায়াও আমাকে অনেক অনেক ভালোবাসে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও আচ্ছা, সরি। আসলে আমি তো আপনার সাথে মজা করছিলাম এই সত্যিটা বের করার জন্য। দুলা ভাই, ট্রিট কিন্তু আপনাকে দিতে হবে। থ্যাঙ্কস আল্লাহ, তুমি আমাকে বাঁচালে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ওইদিকে রিয়া নিঃশব্দে কেঁদে যাচ্ছে, কেননা রিয়া সত্যিই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি যেন না বুঝি, এই জন্য কথাটা ঘুরিয়ে ফেললো। আচ্ছা দুলা ভাই, এই কথা কিন্তু আপনি আবার আপুকে বলতে যেন না, তাহলে কিন্তু আপু আমাকে ভুল বুঝবে। আচ্ছা ঠিক আছে শালিকা, তোমার ওটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে শালিকা, তোমার ওটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা থাকো তাহলে, আর তোমাকে অন্য সময় ট্রিট দেবো। ওকে দুলা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। এটা বলেই ফোনটা কেটে দিল। আর ফোনটা কেটে দিয়ে রিয়া কাঁদতে লাগলো। এদিকে আমি ফ্রেশ হয়ে রায়হানকে ফোন করলাম, কেননা ওকে যদি এই বিষয়টা না জানাই তাহলে শালে সেন্টি খাবে। কিরে ভাই, হঠাৎ এই অবেলায় ফোন করলি, কাহিনী কি বলতো? ওই শালা, তোর কাছে ফোন করতে কি আবার কাহিনী লাগে? বাট কাহিনী তোর একটা আছে। সন্ধ্যায় দেখা কর, তোকে একটা সারপ্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে মামা, তুই তাহলে করিম মামার চায়ের দোকানে চলে আয়, আমি ওইখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে করিম মামার চায়ের দোকানে চলে আসলাম। এসেই তো দেখি রায়হান সিগারেট হাতে বসে আছে। কিরে শালা, তুই না সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিস? তাহলে এইটা আবার কি? হ্যাঁ হরে মামা, ছেড়ে দিয়েছি, বাট মাঝে মাঝে তুই একটা খাই। আব্বে হালা, তুই এটা জানিস না যে একদিন সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, দোয়া কবুল হয় না? এটা কি ভুলে গেছিস? আরে মামা, আসলেই তো, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে মামা, এই নে ফেলে দিলাম। বন্ধু, আমাকে দেখানোর জন্য ফালানোর কোনো মানে হয় না। ওই অপরালাকে ভয় করে আজকে থেকে তওবা কর, আর কোনোদিনও সিগারেট খাবি না। কি লাভ এই জাহান্নামী খাবার খাওয়া? বন্ধু ঠিকই বলেছিস। যা, আজকে থেকে আল্লাহর নামে শপথ করে এই সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ আর কোনো দিনও সিগারেট খাবো না। যাক আলহামদুলিল্লাহ, তোর মতো বন্ধু যদি সবারই হতো তাহলে কতই না ভালো হতো। আমি তোকে রিকোয়েস্ট করলাম আর তুই আল্লাহর ভয় পেয়ে সিগারেটটা ছেড়ে দিলি। কিন্তু দেখ না, রিয়েল লাইফে কাউকে যদি এই কথাগুলো বলি তাহলে তাদের কাছে নিতান্তই এটা হাস্যকর একটা ব্যাপার। কেননা তাদের তো আল্লাহর প্রতি ভয় নেই। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে এই জাহান্নামী খাবার খেতে পারতো না, আর নামাজও ছাড়তে পারতো না। ওরা কি জানে না 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে? ধর তোর কাপড় খারাপ, কাপড় চেঞ্জ করতে পারতেছিস না,
এমন একটা জায়গায় আছিস, তারপরেও তোকে নামাজ আদায় করতে হবে। আবার ধর তোর শরীর খারাপ, বসে নামাজ পড়, তাও পারতেছিস না, শুয়ে নামাজ পড়, তাও পারতেছিস না, ইশারায় নামাজ পড়। আবার ধর পানি পাচ্ছিস না, তাই মন করেও নামাজ পড়। নামাজ তোকে পড়তেই হবে, নামাজে কোনো গাফিলতি চলবে না। মানুষ এইটা বোঝে না যে নামাজ হলো বেহেশতের চাবি। যদি বুঝতো তাহলে কখনোই নামাজ ছাড়তো না। তুই একটা কথা বোঝ, রোজা যেমন ধর ভাঙলে পরে আবার রোজা রাখা যায়, নামাজ কিন্তু তা না। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়তেই হবে। তুই স্বাভাবিক একটা কথা ভাব, নামাজ কিন্তু কাজা পড়লেও গুনাহ থাকবে। তো চেষ্টা করবি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুযায়ী মসজিদে পড়ার। একান্তই যদি কোনো সমস্যা না থাকে তাহলে মসজিদে পড়া বাধ্যতামূলক। আর আমার পাঠক ভাইয়েরা, আপনারাও আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ রে মামা, ঠিকই বলছিস। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা নিয়ত করেছেন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন, তাহলে আল্লাহ হয়তো আপনাদের মনকে নরম করে দিবে আর সাহায্য করবে। আচ্ছা মামা, তুই না আমাকে যেন কি বলতে চেয়েছিলি? হ্যাঁ, আসলে মামা কাহিনী তো একটা হয়ে গেছে। কী রে ভাই, কী কাহিনী? তাড়াতাড়ি বল, আমার তো আর তর সইছে না। মামা, মায়ের সাথে তো আমার হয়ে গেছে রে। হয়ে গেছে মানে? কি হয়েছে আর কি করে হয়েছে আর কেমনে? তা এখন কি প্রেগনেন্ট নাকি? শালা, একটা লাথি মেরে তোর ফাজলামি করে বের করে দেব। আরে শালা, তোকে বলতে চেয়েছি মায়ের সাথে আমার প্রেম হয়েছে, আমরা একে অপরকে ভালোবাসি। তোকে আবার না জানালে তুই তো আবার সেন্টি খাবি, তাই তো তোকে জানালাম। কজ কি মামা? বলছিলাম না তোর কিছু একটা সামথিং হবে? দেখলি, গরিবের কথা বাসি হলেও ফলে। হ্যাঁ রে মামা, তোর কথাই সত্যি হয়েছে। সবই বুঝলাম। তার ট্রিট কবে দিবি? হ্যাঁ, ট্রিট কিন্তু মিস দেওয়া চলবে না। আরে অবশ্যই দেব, তুই তো আমার জানে জিগার বন্ধু। তোকে ট্রিট দেবো না তো কাকে দেব? দেখি কবে দেওয়া যায়। ওকে মামা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আর আমার ট্রিটটা কিন্তু খুব তাড়াতাড়ি চাই। আব্বে শালা, হবে সবই হবে। এখন একটু ধৈর্য ধরতে শেখ। তারপর এভাবে রায়ানের সাথে আড্ডা দিয়ে রাত 10টার দিকে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে দরজা কলিং বেল দিতে দেখি আমার জম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, কি ব্যাপার, রাত কয়টা বাজে? এদিকে খেয়াল আসে, এত রাত করে বাসার বাইরে কেন? আসলে আব্বু, রায়ানের সাথে আড্ডা দিতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো কিছু বললাম না, এরপর থেকে যেন দেরি না হয়, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে আব্বু। তারপর রাতের খাওয়া দাওয়া করে মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। মায়া তো কল কাটতেই চাইছিল না, আমি জোর করে কেটেছি। আর মায়াকে বলেছি কালকে রায়হানকে ট্রিট দেব, ওইখানে যেন মায়াও চায়। মায়াও রাজি হয়েছে। এদিকে মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ওইদিকে আপু রিয়ার রুমে পাশ দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পেল রিয়া সুজন করে কান্না করছে। তখন আপু রিয়ার রুমে নক করলো। রিয়া, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? দরজাটা খোলো, ভাবি তোমার সাথে কথা বলবে। কই ভাবি, না তো, আমি কান্না করছি না। তুমি ভুল শুনেছো। ঠিক আছে, তুমি দরজাটা খোলো, ভাবি তোমার সাথে কথা বলবে। ভাবি, আসলে আমার না এখন ভালো লাগছে না, পরে কথা বলি তোমার সাথে। না, ভাবি তোমার সাথে এখনই কথা বলবে। প্লিজ দরজাটা খোলো, না হলে কিন্তু ভাবি রাগ করবে। প্লিজ আমার সোনা বোনটা, দরজা খোলো। ওকে ভাবি, খুলছি। তারপর রিয়া তার চোখের পানি মুছে দরজাটা খুললো। আপু রুমের মধ্যে ঢুকে দেখতে পারলো রুমটা এলোমেলো আর রিয়ার চোখ লাল হয়ে আছে। এইটা দেখে আপু জিজ্ঞেস করলো, আমার সোনা বোনটার কি হয়েছে? আর সুজন আর তোমাকে কি আমার সোনা বোনটার কি হয়েছে? আর সুজন তোমাকে কি করেছে? তুমি ওর কথা বলে বলে কান্না করছিলে কেন? কই ভাবি, না তো, তুমি হয়তো ভুল শুনেছো, আমি কান্না করব কেন? দেখো, আমি কিন্তু কোনো ছোট বাচ্চা নই যে আমি কিছুই বুঝবো না। আর তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কি পরিমাণ কান্না করেছো। কি হয়েছে বলো আমাকে। আসলে ভাবি, এই কথা বলে রিয়া কান্না করে দেয় আর আপুকে জড়িয়ে ধরে। তখন আপু রিয়াকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, কি হয়েছে আমার আপুটার? আমার আপুটাকে কে কষ্ট দিয়েছে? ভাবি, আমি যে তোমার ভাইকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার ভাই যে আমাকে ভালোবাসে না,
তোমার ভাই যে মায়া আপুকে ভালোবাসে। আমার অনেক কষ্ট হচ্ছে ভাবি। প্লিজ আপু, কষ্ট পেও না। দেখো, আমরা যা চাই তা তো আর সবসময় আমাদের ভাগ্যে থাকে না। প্লিজ আপু, কষ্ট পেও না। দেখো, আমরা যা চাই তা তো আর সবসময় আমাদের ভাগ্যে থাকে না। কিছু জিনিস আমাদের মেনে নিতে হয়। প্লিজ বোন আমার, কান্না করো না। নিজেকে শক্ত রাখো। চাইলে যে সব কিছু পেতে হবে তা তো আর না। আল্লাহ কপালে যা রাখে তাই হয়। ভাবি, তুমি ঠিকই বলেছ। আমি আর কষ্ট পাবো না। যত হোক, আমার আপু তো তোমার ভাইকে ভালোবাসে। ওদের ভালোবাসা পূর্ণতা পাক, আমি এতেই খুশি। এই তো আমার লক্ষ্মী বোনটা, আমার সোনা। এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলে আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল। এইভাবেই আপু রিয়াকে অনেক বোঝালো। রিয়া কিছুটা বুঝতে পারলো। তারপর রিয়া নিজেকে নিজে সান্ত্বনা দিল। আর এদিকে রায়হানকে দেওয়া কথা অনুযায়ী আমি আর মায়া একটা রেস্টুরেন্টে আসলাম ওকে ট্রিট দেওয়ার জন্য। আর রায়হানের কথা অনুযায়ী ওকে ভরপেট খাওয়ালাম। যদিও ট্রিটের টাকাটা মায়া দিয়েছে, আমি দিতে চেয়েছিলাম কিন্তু আমাকে দিতে দেয়নি। বললো যে ও সিনিয়র, তাই ওই দেবে টাকাটা। এই হলো সিনিয়রকে ভালোবাসার ফল। সিনিয়র গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে, যা খরচ লাগে গার্লফ্রেন্ডই দেয়। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। রিয়াও নিজেকে অনেক গুছিয়ে নিয়েছে। আর এইদিকে আমার আর মায়ের বিষয়টা দুই ফ্যামিলিকে জানানো হয়েছে। আব্বু আম্মু প্রথমে রাজি হতে চাইছিল না, কিন্তু আব্বু আম্মুকে রাজি করিয়েছে। আর ওদিকে মায়াও ওর ফ্যামিলিকে রাজি করিয়েছে। সব কিছু ভালোই চলছিল। মায়ের সাথে আমার সম্পর্কটা দিন দিন আরও গভীর হতে শুরু করেছিল। আমরা যেন একে অপরকে ছাড়া নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ মায়ের কি এমন হলো আমি বুঝতে পারলাম না। বিয়ের আগের দিন মায়া বলতে শুরু করলো, সুজন, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো সোনা, কি বলবে? আমি জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু সত্যি বলতে আমার না এখন আর তোমাকে সহ্য হয় না। এক কথায় বলতে পারো, তোমাকে এখন আমার ঘৃণা লাগে। কি বলছো এসব? তুমি মায়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার সাথে ফান করছো? হ্যাঁ, কালকে তোমার সাথে আমার বিয়ে আর তুমি কি না এইসব কথা বলছো? দেখো সোনা, আমার কিন্তু এইসব মজা ভালো লাগতেছে না। প্লিজ আমার সাথে ফাজলামো করো না। ওই তোর সাথে ফাজলামি করবো কেন রে? যেটা সত্যি আমি সেটাই বলছি। এতদিন আমি শুধু তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। আমি তোকে ভালোবাসি না, অন্য একজনকে ভালোবাসি। বুঝতে পেরেছিস তুই? নাকি আরও বুঝিয়ে বলতে হবে? হ্যাঁ মায়া প্লিজ, কি বলছো এসব? কেউ কি আমার ব্যাপারে তোমায় কিছু বলেছে? বলো আমাকে। আমাকে কি হয়েছে তোমার? তুমি এরকম করে কথা বলছো কেন? এই দেখ, বেশি প্যাক প্যাক করতে পারবো না তোর সাথে। তোকে আমার এখন আর ভালো লাগছে না, ব্যাস এটাই। আর আমি তোকে বিয়ে করতেও পারবো না। এখন তুই যদি তোর ভালো চাস তাহলে বিয়েটা ক্যান্সেল করে দে। আর না দিলেও কোনো সমস্যা নেই, আমি তো কালকে পালিয়ে যাব। তখন যেটা পারিস করে নিস। কথা ক্লিয়ার? বাই। মায়া এই কথাগুলো বলে কলটা কেটে দিল। আর আমার মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো। কি বললো এসব মায়া? ও নাকি আমাকে ভালোবাসে না, ও কি আমার সাথে ফান করছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কাল আমাদের বিয়ে, আর আজকে কি না ও এইসব কথা বলল? এইসব কথা চিন্তা করতে করতে কোনো রকমে রাতটা পার হয়ে গেল। আর আমিও শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে গেলাম। আর মনকে সান্ত্বনা দিতে লাগলাম যে মায়া এগুলো কখনোই করবে না। ও হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। কালকে ওর পরীক্ষা নেওয়া বের করব। কত বড় সাহস! আমাকে না কেউ ঘৃণা করে, করাচ্ছে ঘৃণা। একবার বিয়েটা হয়ে যাক, তারপর এই কথাগুলোর মানে বোঝাবো। সকালে আম্মুর ডাকে ঘুমটা ভাঙে। দেখ গাদার কাণ্ড কারখানা। দেখ আজকে ওর বিয়ে, এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই উগান্ডা ঘুম থেকে উঠবে নাকি লাথি মেরে বিছানা থেকে ফেলে দেব? মা, কি হয়েছে? এমন করে চিল্লাচ্ছ কেন? চিল্লাছি কি আর সাদে? আজকে যে তোর বিয়ে, এটা কি তোর মনে আছে? এখনও যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ও আম্মু, আচ্ছা তুমি যাও, আমি উঠছি। যদিও ঘুমে ঘরে রাতে কথাগুলো ভুলে গিয়েছিলাম, বাট একটু পরে মনে পড়লো। তারপর নিজেকে বুঝিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে সকল কাজকর্ম শেষ করে আমরা সবাই বের হলাম মায়াদের বাসায়। মায়াদের বাসায় পৌঁছে বাড়ির পরিবেশটা কেমন যেন আতঙ্ককর হয়ে আছে তা দেখতে পেলাম। সবাই যেন কি বলাবলি করছে। কিছুটা দূরে দেখলাম
আপু দাঁড়িয়ে আছে। আপু আমাকে দেখে আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো, ভাই চল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে আপু? আর তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? কোনো কিছু কি হয়েছে? হরে ভাই, অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। আপুর এই কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর মায়ের বলা কথাগুলো মনে পড়তে লাগলো। তাহলে কি মায়া কিছু একটা করেছে? মনে মনে এসব চিন্তা করতে লাগলাম। তখন আপু বলতে শুরু করলো, ভাই কি থেকে কি হয়ে গেল আমার মাথায় কিছুই ঢুকছে না। মায়া এত বড় একটা ঘটনা কেমনে ঘটাতে পারলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি হয়েছে রে আপু? তুই এমন করে বলছিস কেন? প্লিজ আপু একটু খুলে বল না, কি হয়েছে? তখন আপু বলতে শুরু করলো, ভাই মায়া তো পালিয়ে গেছে। আপুর কথা শুনে আমি যেন পুরো হয়ে গেলাম। মায়া তাহলে কালকে যা বলেছিল সব সত্যি বলেছিল? কি করে পারলো মা এমনটা করতে? আমার এমন কথা শুনে আপু বলতে শুরু করলো, কি বলিস, মায়া তোকে কি বলেছে? তারপর মায়া কালকে যা যা বলেছিল সব আপুকে বললাম। আপু সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো। আপু কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে মায়া এমনটা করবে। তারপর আপু আমাকে বসিয়ে রেখে বাইরে চলে গেল। ওইদিকে আপু গিয়ে তার শ্বশুরকে সব কিছু খুলে পড়লো। সব কিছু শুনে তার শ্বশুর দাঁড়ানো থেকে বসে পড়লো। সবার এমন অবস্থা দেখে আপু আমার আব্বু আম্মু আর আপুর শ্বশুর শাশুড়িকে একটা রুমে নিয়ে গিয়ে বলতে শুরু করলো, দেখেন এখন যা হবার তা হয়েছে, এখানে ভেঙে পড়লে চলবে না, আমাদের এই সমস্যাটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব? সব তোর জন্য হয়েছে, আমি আগেই বলেছিলাম। আমি এই বিয়েতে রাজি না, একমাত্র তোর চোরাচুরিতে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর আজকে কিনা প্লিজ আব্বু, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করার ব্যবস্থা করছি। আর কি কথা বলার বাকি রেখেছিস তুই? আর কি শুনবো তোর কথা? তোর কথা শুনেই তো আজ আমার মান সম্মান সব শেষ। আব্বু আমার কথাটা তো শুনবে, তারপর না হয় তোমরা বলো। বল, কি বলবি তুই? এদিকে আমি রুমের মধ্যে বসে বসে কান্না করছি আর বিগত মায়ের সাথে আমার দিনগুলোর কথা চিন্তা করছি। আমি কিছুতেই মিলাতে পারছি না যে মায়া আমাকে ভালোবাসে না। আমার এখনও সব কিছু যেন স্বপ্নই মনে হচ্ছে। কেননা আমি মায়াকে যতটা না ভালোবাসি, মায়া তার থেকে বেশি আমাকে ভালোবাসে। ও তো কোনো কারণ ছাড়া এমনটা করবে না। কী সেই কারণ? সেটা কি একবার আমাকে বলা যেত না? আমার মাথায় শুধু এগুলোই ঘুরছে আর আমি বসে বসে কান্না করছি। আর ওইদিকে আপু সবাইকে বলতে শুরু করলো, আমি সবাইকে এটাই বলতে চাইতেছি যে মায়া যেহেতু পালিয়ে গেছে, ওর জন্য যেহেতু সবার সম্মান নষ্ট হয়েছে, এখন এই সম্মানটা বাঁচাতে হলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভাইয়ের সাথে রিয়ার বিয়ে দিয়ে দেই। এখন তোমাদের কি মতামত? সবাই আপুর কথা শুনে একে অপরের দিকে তাকাচ্ছে আর সবাই মিলে ডিসাইড করলো যে আপুর প্রস্তাবটা খারাপ রাখেনি। এতে করে সবার সম্মানই বেঁচে যাবে। এখন কথা হলো রিয়া রাজি কিনা। সবাই রিয়াকে জিজ্ঞেস করলো এই বিয়েতে রিয়া রাজি কিনা। তখন রিয়া বলতে শুরু করলো, তোমরা যা বলবে সেটাই হবে, আমি তোমাদের কথার অবাধ্য হব না। এক কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলল। এখন পালা হলো আমাকে রাজি করানোর। সবাই মিলে আমার রুমে আসলো আর সবাই মিলে আমাকে রিয়াকে বিয়ের কথা বলল। যদিও আমি এই বিয়েতে রাজি না, কিন্তু আব্বুর চোখ রাগানিতে আমি রাজি হয়ে গেলাম। তারপর ধুমধাম করে আমার আর রিয়ার বিয়েটা হয়ে গেল। এদিকে রিয়া তো খুশিতে যেন আত্মহারা। ও জীবনেও ভাবতেও পারেনি ও আমার হবে। আমরা যখন বিদায় নিয়ে চলে আসে যাব, তখন আপু আমাকে একটা অন্য রুমে নিয়ে গিয়ে বলতে শুরু করলো, দেখ ভাই, যা হওয়ার হয়ে গেছে, তুই রিয়াকে কষ্ট দিস না। রিয়া যে তোকে অনেক ভালোবাসে, কিন্তু শুধু বলেনি, তোর আর মায়ার কথা ভেবে। ভাই প্লিজ রিয়াকে কষ্ট দিস না। রিয়া মেয়েটাও অনেক ভালো, দেখবি ওর ভালোবাসা পেয়ে তুই মায়াকে ভুলে যাবি। আপু এখন আমাকে যতই ভালো কথা বলুক না কেন, সব কথা যেন আমার বিষের মতো লাগছে। তাই আমি আপুকে বললাম, আপু আমার জন্য যা করলি অনেক করেছিস, এখন বাকিটা আমাকে বুঝতে দে। ঠিক আছে ভাই, পারলে আমার কথাটা রাখিস। এদিকে আমরা সবাই রিয়াকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। অন্যদিকে মায়া তার বান্ধবীর বাসায় গিয়ে উঠেছে। ওর বান্ধবী মায়াকে অনেক কিছু জিজ্ঞেস করলো। মায়া শুরুতে কিছু বলতে না চাইলেও পরে সব কিছু খুলে পড়লো। সব কিছু শোনার পর ওর বান্ধবী বলল, মায়া,
তুই কাজটা ঠিক করিসনি। তোর একবার উচিত ছিল ওকে বিষয়টা জানানোর। বিষয়টা জানিয়ে দেখতি ও মেনে নেয় কি না। আমি জানি ও হয়তো বা আমাকে মেনে নিত। জানিস, ওরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করে ঠকাই বল? একবার ইচ্ছে করেছিল আমি ওকে ঠকাই, কিন্তু নিজের ভালোবাসা মানুষটাকে কি করে ঠকাবো বল? আমি চেয়েও পারিনি। মায়া, আমার মনে হচ্ছে তুই কাজটা ভুল করেছিস। এখন তুই ওকে ছাড়া থাকবি কি করে বল? তুই কি পারবি ওকে ছাড়া থাকতে? জানি না রে, পারবো কিনা। তবে তবে পারতে আমাকে হবে। হয়তো এই জীবনে আর অন্য কেউ আসবে না। আমি ওর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই। সত্যি রে, তুই অনেক মহান। তুই যে এত বড় স্যাক্রিফাইস কি করে করতে পারলি, এটা আমার চিন্তার বাহিরে। সব সময় তো আর নিজের কথা ভাবলে চলে না রে। যাকে তো ভালোবাসি তার জন্য যদি এতটুকু করতে না পারি, তাহলে কিসের ভালোবাসি আমি তাকে? হ্যাঁ রে বান্ধবী, তুই সত্যি মহান। তুই সত্যি অনেক উদারতার পরিচয় দিয়েছিস। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না যে মায়া এত ভালোবাসার পরেও আমাকে কেন বিয়ে করতে অস্বীকার করলো। গল্পের সাথে থাকুন, তাহলে জানতে পারবেন। এদিকে আমি ছাদে দাঁড়িয়ে আছি আর মায়ের কথা ভাবছি। তখন রায়হান বলতে শুরু করলো, দেখ ভাই, যা আবার হয়েছে সব কিছু ভুলে এখন সামনের দিকে আগা। জানি বিষয়টা তোর জন্য অনেক কষ্টের হবে, কিন্তু কি করবি বল? সব কিছু চাইলেই তো আর পাওয়া হয় না। জানি রে বন্ধু, কিন্তু ও আমার সাথে এমন এমন একটা কাজ কি করে করতে পারলো? কি ক্ষতি করেছিলাম আমি ওর? দে বন্ধু, জানি ইচ্ছে করলেও এখন ভুলতে পারবি না, তবুও চেষ্টা কর। একটা কথা জানিস তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিকই বলেছিস রে, আমিও চেষ্টা করব ওকে ভুলে যাওয়ার। আর এখন আমি চাইলেও ওর কথা মনে করতে পারবো না, কেননা ও এখন আমার জন্য হারাম। হ্যাঁ বন্ধু, তুই একটু চেষ্টা কর, চাইলেই পারবি। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। চেষ্টা করব। এখন বাকিটা আল্লাহর ওপর। এখন যা, রুমে যা। রিয়া মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে। তুই ওকে কষ্ট দিস না, ও তো আর তোকে কষ্ট দেয়নি, তাই না? হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস। রায়হানের সাথে কথা শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখলাম রিয়া লম্বা একটা খোমরা দিয়ে বসে আছে। আমি আসতে রিয়া আমার পা ধরে সালাম করতে আসলো। তখন আমি রিয়াকে বলতে শুরু করলাম, রিয়া, আপনি হয়তো জানেন না যে পা ছুঁয়ে সালাম করতে হয় না। পা ছুঁতে গেলে আপনার মাথা নত হয়। আর আমরা তো জানি আল্লাহ তাআলা ব্যতীত কারো সামনে মাথা নত করতে হয় না। ও, আমি তো জানতামই না। আপনি তো দেখি অনেক কিছুই জানেন। আসলে তা না, অ্যাজ এ মুসলিম হিসাবে যতটুকু জানা প্রয়োজন ততটুকু হয়তো জানি না, বাট কিছুটা হলেও জানি। আর চেষ্টা করি সবাইকে জানানোর, যাতে তারাই ভুলগুলো থেকে সংযত হতে পারে। আচ্ছা, আপনার কি অজু আছে? অজু থাকলে চলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। তারপর রিয়াকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তারপর আমি রিয়াকে বললাম, দেখুন, আজকে কি হয়েছে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর আমার মনের অবস্থাও খুব একটা ভালো না, তাই আমি চাইছি যে আমাকে কিছুটা দিন সময় দিন। দেখুন, আপনার যা করার আপনি করতে পারেন। আপনার যতটুকু সময় নেওয়ার আপনি নিতে পারেন, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা বলুন? যদি রাখার হয় অবশ্যই রাখবো। প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি আর অন্য কাউকে নিয়ে ভাবতে পারবেন না। যদিও জানি আপনার একটু সময় লাগবে সব কিছু ভুলে যেতে, তবুও চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ভুলে যায় ততই ভালো। চেষ্টা করব। আর তুমি আমাকে তুমি করেই বলবে। আর কিছু বলবে? হ্যাঁ বলবো। আরেকটা কথা হলো, এখন থেকে রোজ আমার হ্যাঁ বলবো। আরেকটা কথা হলো, এখন থেকে রোজ আমাকে বুকে নিয়ে ঘুমোতে হবে। আপনার যত রাগ অভিমানই হোক না কেন, আমাকে বুক থেকে সরানো যাবে না। এটা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা, আর কয়েকদিন পর থেকে না হয় চেষ্টা করব। না, এটায় কোনো ছাড় হবে না। এটা রাখতেই হবে। প্লিজ প্লিজ প্লিজ। ওর এই বাচ্চামো দেখে আমি আর না করতে পারলাম না। তারপর ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার এ কথাও রাখবো। এখন খুশি তো? অনেক খুশি আমার বাবুটা, আমার বাবুর আব্বুটা, আমার সোনামণি। আই লাভ ইউ সোনা। ওর এমন পাগলামি দেখে আমার মনটা নরম হয়ে গেল। আর আমি ওকে বকে নিয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম যে মায়া এটা কি করে করতে পারলো। যে জায়গায় আজকে মায়ের থাকার কথা ছিল
আছে কিনা সেখানে অন্য কেউ, যদিও মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও মেনে নিতে হচ্ছে, সবই নিয়তি। এক সময় আমি রিয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনও আমাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটাকে দেখতে যদিও অনেক মায়াবী। যদি মায়া আমার লাইফে না থাকতো তাহলে আমি রিয়াকে আগে ভালোবাসতাম। এগুলো চিন্তা করছিলাম, তখন রিয়ার ঘুম ভেঙে যায় আর আমাকে বলতে শুরু করে, কি হলো সোনা, ওভাবে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? রিয়ান এমন বাচ্চামো দেখে আমি ফিক করে হেসে দিলাম। তখন আমার হাসি দেখে রিয়া বলতে শুরু করলো, ওমা, ও মা, আমার জামাইয়ের হাসিটা কত কিউট, একদম কিউটের ডিব্বা। এই শোনো, এই হাসিটা খবরদার অন্য কোথাও দেবে না। কেন? অন্য কোথাও এই হাসি দিলে কি হবে শুনি? একদম মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবো। এই হাসিটা যদি অন্য কেউ দেখে তাহলে তোমার প্রেমে পড়ে যাবে না? তখন আমার কি হবে? হ্যাঁ, আমি তোমাকে হারাতে পারবো না। জানো, তুমি যেদিন বলেছিলে তুমি মায়াকে ভালোবাসো, তখন আমার ভেতরে কি অবস্থা হয়েছিল একটা বার যদি জানতে, তাহলে বুঝতে পারতে কতটা কষ্ট পেয়েছিলাম আমি। ও তাই নাকি? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছিলাম, সারাক্ষণ কান্না করেছিলাম, আর ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই। রিয়ার এমন কথা শুনে আমার যেন কেমন ভয় হতে লাগলো। তখন আমি ওকে বলতে শুরু করলাম, খবরদার আর এই কথা যেন একবারও না শুনি। ঠিক আছে সোনা, আর বলবো না। আর এখন বলতে যাব কেন? এখন তো আমার বাবুর আপুটা আমার কাছে আছেই। ঠিক আছে সোনা, আর বলবো না। আর এখন বলতে যাব কেন? এখন তো আমার বাবুর আব্বুটা আমার কাছেই আছে। আমি আমার এই বাবুর আব্বুটাকে কোথাও যেতে দেব না। সবই বুঝলাম, কিন্তু আমি তোমার বাবুর আব্বু হলাম কি করে? আমাদের তো এখনো বাবুই হয়নি। হয়নি তো কি হয়েছে, একটা সময় তো হবেই। আর তুমি তো একটা না একটা সময় আমাকে ভালোবাসবেই, আর তখন তো আমাদের বাবু হবে। তাই পরেরটা এখনই ডেকে এনেছি, হয়তো বা পরে কখনই সুযোগটা হবে না। রিয়ার এমন কথা শুনে আমার যেন বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন আমি রিয়াকে বলতে শুরু করলাম, এই রিয়া, তুমি এইগুলো কি বলছো? হ্যাঁ, এমনি কিন্তু মন মেজাজ ভালো না, তারপরে তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো। আরে সোনা, উল্টো পাল্টা বলবো কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। একটা কথা কি জানো, আমার না সুখ বেশি দিন থাকে না। ছোটবেলা থেকে যেটাই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সেটাই কোনো না কোনোভাবে হারিয়ে গেছে। তাই তো ভয় হয়, জানি না তুমিও আমার থাকবে কিনা। দেখো রিয়া, আর একটা বাজে কথা বলবে না। আমি চলে যেতে চাইলেই কি তুমি চলে যেতে দিবে? তুমি আটকে রাখবে না? অবশ্যই আটকে রাখবো, ঠিকই বলেছ। আমিও না কী সব উল্টোপাল্টা কথা বলি। আচ্ছা ওঠো, অনেক সকাল হয়ে গেছে, দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, যাও। এভাবে আস্তে আস্তে অনেক দিন পার হয়ে গেল। রিয়ার ভালোবাসায় আমি দিন দিন যেন দুর্বল হয়ে পড়ছিলাম। আপনারাই বলেন, এরকম পাগলামের ভালোবাসা থেকে কয়দিনই বা পালিয়ে বেড়ানো যায়? আর রিয়া তো কোনো দোষ করেনি। তাই আমি ডিসাইড করেছি, রিয়া আমার কাছ থেকে যেটা চায় আমি সেটাই ওকে দেব। শুধু রিয়ার চাওয়ার অপেক্ষায় আছি। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে আমার আর রিয়ার বিয়ের। এই 1 মাসে রিয়া আমাকে এত পরিমাণ রোমান্টিক অত্যাচার করেছে যে আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্টকর ছিল। তো হঠাৎ আজকে দেখছি রিয়া আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমাকে এড়িয়ে চলছে। আমি কথা বলতে গেলে আমাকে অ্যাভয়েড করছে। সারাদিন আমার সাথে কোনো প্রকার কথাই বললো না। কি হয়েছে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো কথাই বলছে না। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। রাতের দিকে দেখি রিয়া আমার পাশে না শুয়ে নিচে বিছানা করেছে। এইটা দেখে আমার তো রাগ উঠে গেল। তখন আমি রিয়াকে একটা ধমক দিয়ে বলতে শুরু করলাম, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, সে সকাল থেকে দেখছি একই রকম নাটক শুরু করেছো। কি হয়েছে তোমার? আমি কি করেছি? হ্যাঁ, এমন করছো কেন তুমি আমার সাথে? এখনও কথা বলছে না, চুপ করে আছে। তখন আমি আবার ধমক দিলাম। এবার রিয়া ভয় পেয়ে পুরো বাচ্চাদের মতো চুপসে গেছে। তখন রিয়া আমাকে বলতে শুরু করলো, এমন করে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, আমি বুঝি ভয় পাই না? আমাকে ভয় পাওয়া দেখে কি তোমার খুব ভালো লাগে? এই স্টুপিড গার্ল, আমি তোমাকে ভয় পাওয়ালাম কখন? এই যে আমাকে ধমক দিচ্ছ, এতে করে আমি বুঝি ভয় পাই না? ধমক কি আর তোমাকে সাধে দিচ্ছি? সেই সকাল থেকে কি নাটক শুরু করেছো? কি করেছি আমি? আমার সাথে কথা বলছো না কেন?
আবার এখন নিচে বিছানা করছো? কি হয়েছে? সমস্যাটা কি? কি হবে? কিছুই হয়নি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, আর আমার মনে হয় না ভালোবাসবে বলে। একটা মাস তোমাকে সময় দিয়েছি, তাও তোমার মনে হয় না আমার জন্য একটুও মায়া আছে। হঠাৎ করে তুমি এমন ধরনের কথা বলছো কেন? বলবো না তো কি করব? হ্যাঁ, আমার কি ইচ্ছে করে না তোমার ভালোবাসা পাওয়ার? আমার কি ইচ্ছে করে না একটা বেবি নেওয়ার? নাকি আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ, ও মা, তাই নাকি? আমার বউটা তাহলে আদর খেতে ইচ্ছে করছে, তাই না? তো এটা বললেই তো হয়, আমি কি না করতাম নাকি? আমার এমন কথা শুনে রিয়া যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কি হলো? অমন করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, একটু আগেই না বললে আদর চাও, তাহলে এখন এমন করে তাকিয়ে আছো কেন? কি বললে তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই, একটা চিমটি কাটো তো। রিয়ার কথা শুনে আমি ইচ্ছে করে একটু জোরে চিমটি কাটলাম। রিয়া চিমটিকে উফ করে উঠল আর বলতে শুরু করলো, এত জোরে কেউ চিমটি দেয় নাকি? উফ, সত্যিই তো। তুমি সত্যিই আমাকে আদর করবে? আমাকে আমাকে ভালোবাসবে? হ্যাঁ অবশ্যই। আমি কি কাপুরুষ নাকি যে আমার বউকে আমি ভালোবাসবো না? তাহলে এতদিন আদর করনি কেন? ভালোবাসোনি কেন? তুমি আদর চাওনি তাই আদর করিনি। তুমি চাইলে কি আমি ফিরিয়ে দিতাম নাকি? আর কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে না ভালোবেসে থাকতে পারি? এইরকম একটা কিউট একটা বউকে কি ভালো না বেসে থাকা যায়? উফ, আমিও না কি বোকা। আগে যদি জানতাম তাহলে আরো আগেই চাইতাম। ও মা, তাই নাকি? তো চলো দেখি আজকে তুমি কত আদর নিতে পারো। তাই না? তাহলে চলো শুরু করা যাক। এটা বলেই আমি ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম। প্রথমে 5 মিনিট ধরে ওকে কিস করতে লাগলাম, তারপর ছেড়ে দিয়ে আবার করতে লাগলাম। এবার ও হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মেরে ফেলবে নাকি? হ্যাঁ, মেরে ফেলবো। আজকে তোমাকে আদর করতে করতে শেষ করে দেব। অনেক কষ্ট দিয়েছো, আর না, আজকে আদর দিয়ে সব ভালোবাসা আদায় করে নেব। তারপর আবার কিস করতে শুরু করলাম। এরপর আস্তে আস্তে আমাদের মাঝে আরও অনেক কিছু হলো, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর সারা মুখে লিপস্টিকের দাগ। এটা দেখে আমার নিজেরই তো লজ্জা লাগছে। উফ, কি লজ্জা, কি লজ্জা। একটু পর দেখলাম ওর ঘুম হয়ে গেল। তখন আমি ওকে বলতে শুরু করলাম, ওই শোনো না। কি হয়েছে? বলছি আমার না আরও আদর খেতে ইচ্ছে করছে, প্লিজ। এই ফাজিল মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? সারা রাত আমাকে ঘুমাতে দাওনি, এখন বলছো আরো আদর খাবে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। হ্যাঁ, পাগল হয়ে গেছি। এটা বলে আমি আবারও হারিয়ে গেলাম অন্য জগতে, যেটা আপনারা বিয়ে করলেই জানতে পারবেন। আর বিয়ে না করলে মুড়ি খান, এটা আপনাদের জানতে হবে না। যান ভাগেন। এভাবে দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। আমি তো মায়ের কথা প্রায় ভুলেই গেছি। আপু সত্যিই বলেছিল রিয়া মেয়েটা আসলে অনেক ভালো। ওইদিকে আমাদের বিয়ে হবার 2 দিন পর মায়া বাসায় চলে আসে। বাসায় আসতেই তো আঙ্কেল ওকে যা ইচ্ছা তাই বলতে শুরু করে দিয়েছে। আপু আঙ্কেলকে কোনো রকমে বুঝিয়ে মায়াকে আপুর সাথে অন্য একটা রুমে নিয়ে যায়। আর আপু মায়াকে বলতে শুরু করে কেন করলো। তখন মায়া বলতে শুরু করলো, তো চলেন মায়া কী জন্য এই কাজটা করেছে তা জেনে আসে। ভাবি, ভাবি গো, তুমি ওকে আমাকে ওদের মতো অবিশ্বাস করছো? তুমি আমাকে ভুল বুঝছো ভাবি। আমার না কিচ্ছু করার ছিল না। আমি চাই তোমার ভাই সব সময় সুখে থাকুক। আমি তোমার ভাইকে সেই সুখ দিতে পারতাম না, তাই তো আমি তোমার ভাইয়ের জীবন থেকে সরে গেছি। জানো ভাবি, আমি না অনেক বড় স্বার্থপর। সবাই আমাকে তাই মনে করছে। তুমি কি তাই মনে করছো? কি হয়েছে পাগলি বোন আমার? আমি তো জানি তুমি কখনোই এমন একটা কাজ করতে পারো না। কি হয়েছে আমাকে বলো। ভাবি, আমি বললে কি তুমি তাই বিশ্বাস করবে? বিশ্বাস করব না কেন? আমি তো জানি তুমি আমার ভাইকে কতটা ভালোবাসো। তারপরেও কেন এমন করলে বলো আমাকে। তাহলে শোনো ভাবি, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে ডক্টরের কাছে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। তা এখানে ডক্টরের কথা আসছে কেন? আমাকে বলতে দাও ভাবি। কথা দাও, এই কথা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে বলো। আচ্ছা কথা দিলাম আর কাউকে বলবো না। তাহলে শোনো,
ওই দিন ডক্টর দেখার পর ডক্টর আমাকে বলে আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। এই কথাটা শোনার পর আমার আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। জানো ভাবি, তোমার ভাইয়ের নাম বাবু। বাবু বলছো তোর অনেক ইচ্ছে আব্বু ডাক শোনো। এখন এখন বলো ভাবি, আমি কি তোমার ভাইয়ের এই সুখটা পূরণ করতে পারবো? কোনোদিনও পারবো না। তাই তো তোমার ভাইকে ঠকাতে চাইনি। তাই তো হাজার কষ্ট করে আমি এই বাসা থেকে চলে গেছিলাম। জানো ভাবি, আমি না তোমার ভাইকে নিজে থেকে বেশি ভালোবাসি। তারপরে আমি স্বার্থপরের মতো ওকে ফিরিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দাও ভাবি, আমি তোমার ভাইয়ের যোগ্য না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বোন আমার, তুই এটা কি করলি? তুই একটাবার আমাকে বলতে পারতি, আমার ভাইকে বলতে পারতি। কেন নিজেকে এভাবে কষ্ট দিলি বল? ভাবি, আমি যে তোমার ভাইকে অনেক ভালোবাসি, তাই তো তোমার ভাইয়ের কোনো আশা পূরণ অপূর্ণ রাখতে চাইনি। তাই তো আমি এই বিয়েটা করিনি ভাবি। আমি জানি তোমার ভাই এটা জানতে পারলে আমাকে তাও বিয়ে করতো, কিন্তু ও যে ভিতরে ভিতরে অনেক কষ্ট পেত। ও যে অনেক অনেক ইচ্ছা আব্বু ডাক শোনার, ওইটা তো আর আমি পূরণ করতে পারবো না। এই জন্যই আমি বাধ্য হয়েছি তোমার ভাই থেকে দূরে সরে যেতে। আমাকে মাফ করে দাও ভাবি। তুই মাপ চাইছিস কেন বোন? মাপ তো আমার তোর কাছে চাওয়া উচিত। তোর মতো বোন পৃথিবীতে আর দুইটা হয় না। এটা বলেই ওরা দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। ওদের বাসায় এখনও কেউ জানে না, শুধু আপু ছাড়া, যে মায়া কেন এমনটা করেছে। আঙ্কেল অনেক রাগারাগি করেছে, শুধু আপুর কারণে বেশি কিছু বলতে পারে না। আপু মায়াকে বাঁচিয়ে নেয়। মা এখন আর সেই আগের মতো মায়াবতী নেই। ঠিক মতো খায় না, ঘুমায় না, সে যেন এলোমেলো হয়ে গেছে। আপু শুধু ছলো ছলো নয়নে মায়ের দিকে তাকিয়ে থাকে। আপুর যে এখন আর কিছু করার নেই। এদিকে কিছুদিন পর রিয়া অসুস্থ হয়ে যায়। ডক্টর দেখালে ডক্টর বলে রিয়া প্রেগনেন্ট। এই কথা শুনে সবাই খুশি, মায়াও খুশি, কারণ মায়া তো এটাই চেয়েছিল। এর জন্যই তো মায়ার এত কিছু করা। আমি এখন রিয়ার প্রতি অনেক যত্নশীল, কেননা রিয়ার ভেতর আমার একটা প্রাণ বেড়ে উঠেছে। রিয়াকে আমি কোনো প্রকার কাজই করতে দেই না। রিয়াকে এখন আগের তুলনায় অনেক বেশি ভালোবাসি। দেখতে দেখতে রিয়ার ডেলিভারির সময় হয়ে আসলো। আমি রিয়াকে কোনো কিছুই করতে দেই না। এদিকে যত ডেলিভারির দিন এগিয়ে আসে, রিয়া ততই যেন আমার দিকে কেমন চলচল নয়নে তাকিয়ে থাকে, কেমন মায়াভরা চোখে তাকিয়ে থাকে। আমি কি কিছু জিজ্ঞেস করলে বলে আমাকে দেখছে। আমি যখন বলি আমাকে এত দেখার কি আছে, তখন রিয়া বলে, জানো, তোমাকে না ছেড়ে যেতে একদম ইচ্ছে করে না আমার, কিন্তু আমার কেমন যেন ভয় হচ্ছে। মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না। এই রিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে একদিন বলেছি না এই সমস্ত কথা বলবে না? সোনা, যেটা হবার সেটা তো হবেই। আমার মনকে আমি কিছুতেই দমিয়ে রাখতে পারছি না। তুমি আমাকে একটা কথা দেবে? দেখো রিয়া, এরকম পাগলামি কথাবার্তা বলবে না। আমার কিন্তু অনেক রাগ উঠছে। বলো কি বলবে? সোনা, রাগ করো না। মানুষ তো আর চিরস্থায়ী বেঁচে থাকে না, তাই না? সবারই তো মরতে হয়। আমি জানি না তোমার সাথে আমি কতদিনই বা বাঁচতে পারবো, কিন্তু তোমার সাথে যতদিন ছিলাম বা থাকবো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধু তোমার কাছে একটাই চাওয়া, আমার যদি কিছু হয়ে যায়, আমার বাবুটাকে নিয়ে তুমি আরেকটা বিয়ে করে নিও। প্লিজ, আমাকে কথা দাও। রিয়া, পাগলামি বন্ধ করবে কি? কি সমস্ত কথা বলছো? আমি যেটা বলেছি সেটার উত্তর দাও। আমার কথা রাখবে কি না? সেটা পরে দেখা যাবে। এখন আসো, আমার বুকে আসো। রিয়াকে আর কোনো কথা বলতে দিলাম না। আমি জানি না যে এমন কথা কেন বলছে। আমার অনেক ভয় হতে লাগলো। পাখিটা আমাকে অনেক ভালোবাসে। এভাবে দেখতে দেখতে ডেলিভারির দিন চলে আসলো। আজকে রিয়ার ডেলিভারি। রিয়া কিছুতেই আমার হাতটা ছাড়তে চাইছে না। আমার হাতটা জড়িয়ে ধরে কান্না করে বলছে, সোনা, আমাকে মাফ করে দিও। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। জানি না আমি আর তোমাকে দেখতে পাবো কিনা। হয়তোবা এটাই আমাদের শেষ দেখা। বাবু, বাবু, আমার জন্য কষ্ট পেও না। ভেবে নিও আমি যদি না থাকি, তাহলে আমার হায়াত এইটুকুই ছিল। তোমাকে বলেছিলাম না, আমার কাছে সুখ বেশি দিন থাকে না। আমার মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা। এই তুমি এমন পাগলামি কথাবার্তা বন্ধ করবে?
বাবু, তুমি তো জানোই মানুষ মরার 40 দিন আগে জানতে পারে সে হয়তো মারা যাবে। আমারও তেমনটাই হচ্ছে। তোমার সাথে না আমি যতই কথাই বলি না কেন, আমার কথা যেন শেষ হতেই চাইছে না। বাবু, আমাকে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। রিয়ার এমন কথা শুনে আমি কান্না করে দিলাম। আমারও কেন জানি মনে হচ্ছে এটাই হয়তো বা আমাদের শেষ দেখা। আমি ওকে ছাড়তে চাইছিলাম না, বাট ডক্টররা ওকে নিয়ে যায়। আমি বাইরে বসে অঝরে কান্না করে চলেছি। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি কেন জানি না শান্ত হতে পারছি না। ডক্টররা ভেতরে অপারেশন করছে, সবাই চলে এসেছে, মায়াও চলে এসেছে। যদিও আমি তার সাথে কোনো কথাই বলিনি, কেননা ওর সাথে কথা বলার মতো মন মানসিকতা এখন আর আমার নেই। আমার সব জুড়ে তো এখন রিয়ার বসবাস। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায়, আর নার্স হাতে করে একটা বাচ্চা নিয়ে আসে। বাচ্চাটা ছেলে বাবু, দেখতে কত কিউট হয়েছে, একদম রিয়ার মতো। আমি বাবুকে কোলে না নিয়ে নার্সকে জিজ্ঞেস করলাম, ডক্টর, আবার রিয়ার কি খবর? ও ঠিক আছে তো? আই এম সরি, আমরা বাবুর আম্মুকে বাঁচাতে পারিনি। কি বললি ডক্টর? আমি তোকে খুন করে ফেলবো। আমার বাবুর আম্মুকে ফিরিয়ে দে, না হলে আমি তোকে খুন করে ফেলবো। প্লিজ কাম ডাউন, আমাদের কিছু করার ছিল না। আমরা আপনার স্ত্রীকে অথবা আপনার বাচ্চাকে বাঁচাতে পারতাম, কিন্তু আপনার স্ত্রী বাচ্চাকে বাঁচাতে বলে আমরা অনেক না করেছিলাম, কিন্তু সে নিজের গলায় চাকু ধরে বলে বাচ্চাকে না বাঁচালে নাকি এখনই সে আত্মহত্যা করবে। আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তো আমরা বাচ্চাকে বাঁচাতে বাধ্য হই। প্লিজ আমাদের মাফ করে দেবেন। না না না, এটা হতে পারে না। আমার রিয়ার কিছু হতে পারে না। আমাকে কেউ ধরে রাখতে পারছে না। আমি সবাইকে ধাক্কা দিয়ে রিয়ার কাছে চলে আসলাম। এসে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলাম, এই পাগলি, তুমি কি করলে এটা? হ্যাঁ, আবার তো তোমাকে চাই। আমার এই বাচ্চাটাকে কিছুতেই লাগবে না। তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? ওই শোনা, কথা বলো, একটাবার কথা বলো আমার সাথে। আমি যে আর থাকতে পারছি না, আমার যে অনেক কষ্ট হচ্ছে। তুমি বুঝতে পারছো না নাকি? আমার কষ্ট দেখে তোমার খুব ভালো লাগছে, তাই না? দেখো, আমি কিন্তু এখন নিজেকে শেষ করে দেব। কথা বলো আমার সাথে। ওই পাগলি, কথা বলো, একটাবার কথা বলো আমার সাথে। আপু, ওই আপু, দেখ, ও আমার সাথে অভিমান করেছে, আমার সাথে কথা বলছে না। দেখ কি করেছি আমি। আমি আমি তো ওকে এখন ভালোবাসি, তারপরেও কেন আমার সাথে কথা বলছে না? ওই আপু, বল না ওকে আমার সাথে কথা বলতে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব। ভাই শান্ত হ, নিজেকে শান্ত কর। ও যে আর কথা বলবে না, ও যে আর আমাদের কারো কথারই উত্তর দিবে না। প্লিজ শান্ত হ ভাই। কি করে শান্ত হব বল? ওকে বল না আমার সাথে একটাবার কথা বলতে। ও যদি আমার সাথে আর একটাবার কথা বলে তাহলে আমি শান্ত হব। বল না ওকে কথা বলতে। জানিস, আমাকে বলে গিয়েছিল ও নাকি বাঁচবে না। ও তো ওর কথায় রেগে গিয়েছে রে আপু, কিন্তু একটাবার চিন্তা করলো না আমার কি হবে, আমার বাবুটার কি হবে। কেন করলো এমনটা? আমি কান্না করতে করতে প্রায় পাগল হয়ে গেছি। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার এমন অবস্থা দেখে সবাই কান্না করে দিয়েছেন, ডক্টর পর্যন্ত কান্না করে দিয়েছে। জ্ঞান ফিরতে আমি রিয়াকে খুঁজতে লাগলাম। দেখলাম রিয়াকে ধোয়ানো শেষ হয়ে গেছে, এখন ওকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করে খাটিয়া কাঁধে নিয়ে খবরের দিকে যাচ্ছি আর অজরে কান্না করছি। দেখতে দেখতে সব কাজ শেষ হয়ে গেল। রিয়াকে মাটি দিয়ে সবাই চলে গেল, শুধু আমি কবরের পাশে বসে কান্না করছি। কি করে থাকবো এই পাগড়িকে ছাড়া? এই পাগড়িটা যে আমাকে অনেক ভালোবাসতো। তারপর আপু আর দোলাভাই আমাকে কোনো মতে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো। বাসায় এসেও আমি পাগলামি শুরু করে দিলাম। আমার এমন পাগলামি দেখে ডক্টর এনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুয়ে রাখলো। এইভাবে প্রায় 1 মাস আমি পাগলামি করলাম। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, যদিও এখন আমি রিয়াকে ভুলতে পারিনি। এখন আমি ওর খবরের পাশে গিয়ে কান্না করি। এখন আর হয়তো আগের মতো পাগলামিটা করি না। দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। আমার বাবুটাকে এই 2 মাস মায়া আগলে রেখেছে, তাই সবাই মিলে ডিসাইড করলো যে মায়ের সাথে আমার বিয়েটা দেবে। কিন্তু আমি কিছুতেই রাজি না, কেননা শুধু রিয়াকেই ভালোবাসি। তখন আপু বলতে শুরু করলো, দেখ ভাই, তুই হয়তো মায়ার প্রতি এখনো রেগে আছিস, কিন্তু তুই তো আর আসল সত্যিটা জানিস না। মায়া তোর ভালোর জন্যই এমনটা করেছিল। দেখ আপু, মায়ের নাম মুখেও আনবি না।
আমার মাথাটা নষ্ট করাস না ওর নাম মুখে এনে। আমি রিয়া ব্যতীত এখন আর কাউকে মনে রাখতে চাই না। প্লিজ আপু, এইসব পাগলামি বন্ধ কর। দেখ ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর। কি বোঝাতে চাইছিস তুই বল? যে আমাকে এত বড় ধোঁকা দিল আমি তাকে আবার বিয়ে করব? এটা কখনো হয় না। আর দেখ, বিয়ে করার হলে অন্য কাউকে করব, তা ওকে করব না। আর না আমার বিয়ে করার কোনো ইচ্ছা আছে। ভাই, অন্য কাউকে বিয়ে করলে যে তোর সন্তানকে মায়ের মতো ভালোবাসবে এমন কাউকে তো আর পাবি না। আর তুই তো বুঝতেই পারছিস, মায়া তার বোনের শেষ সম্পর্কটা আটকে ধরে বেঁচে থাকতে চায়। আর আজকে তো শুনতেই হবে মায়া কী জন্য এমনটা করেছে। প্লিজ আপু, আমার মাথাটা গরম করাস না। ও কী জন্য এমনটা করেছে না করেছে এগুলো শোনার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। প্লিজ আপু। না, তোকে আজকে শুনতে হবে। তাহলে শোন। তারপর মায়া কী জন্য এমনটা করেছে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে আমার তো মাথা পুরো হ্যাং হয়ে গেল। তার মানে মায়া আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে? আমি কি চেয়েছিলাম ও এত বড় স্যাক্রিফাইস করুক? ও কি একটাবার বলতে পারতো না? বলেই দেখতো আমি কি চাই। ও তো জানতোই তুই ওকে তারপরেও বিয়ে করতি, তাই তো তোকে না জানিয়ে এমন একটা কাজ করেছে। প্লিজ ভাই, ওকে মাফ করে দে। আমাকে দু একদিন ভাবার সময় দে। এখন আপনারাই বলেন আমি কি করব? ছেলে মানুষ তো আর একা থাকতে পারে না, তাই না? তাদের তো বিয়ে করতেই হয়, আর বাবুর জন্য হলেও তো করতেই হবে। অন্যজনকে বিয়ে করা থেকে না হয় ওকেই বিয়ে করে নেই। ও তো আমার জন্যই এত বড় স্যাক্রিফাইস করেছে। তারপর অনেক চিন্তা ভাবনা করে আমি বিয়েতে সম্মতি দিলাম। আজ আমার আর মায়ার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। মায়া বাসর করে বসে আছে, আর আমি রিয়ার কবরের পাশে বসে কান্না করছি। রিয়ার মতো ভালোবাসা হয়তো এখন আর মায়ের প্রতি নেই, কিন্তু এখন তো আর চাইলেও মায়াকে কষ্ট দিতে পারবো না। আর রিয়া তো বলেই গিয়েছিল আমি যেন কাউকে বিয়ে করে নেই। শেষমেশ ওর কথাটাই সত্যি হলো। পাখিটা আমাকে কত ভালোবাসতো, কেন করলে এমন? তুমি আমার তো বাচ্চা না হলেও চলতো, শুধু তুমি থাকলেই। তাহলেই আমি আর কিছু বলতে পারলাম না, অজরে কান্না করতে লাগলাম। তখন পাশ থেকে রায়হান কাঁধে হাত রাখলো। ভাই এমন পাগলামি করছিস কেন? এমন করলে তো ভাবি কষ্ট পাবে, তাই না? তুই কি চাস ভাবি কষ্ট পাক? আল্লাহ যে করে ভালোর জন্যই করে। প্লিজ ভাই, পাগলামি করিস না। এখন অন্তত তোর বাবুর কথাটা চিন্তা কর, মায়ার কথা চিন্তা কর। ওই মেয়েটাও তো তোকে ভালোবাসে, তোর জন্য এত স্যাক্রিফাইস করলো, আর তুই কিনা তাকে কষ্ট দিবি? আজকেও লাইফে এত বড় স্পেশাল একটা দিন, তুই কি এই দিনটা নষ্ট করবি? ভাইরে, আমি যা নিজেকে ধরে রাখতে পারছি না। ও কেন এমনটা করলো? কেন এতটা ভালোবেসে আমাকে একা রেখে গেল? ভাই ভরসা রাখ। তারপর আমি রায়হানের সাথে বাসায় চলে আসলাম। তারপর রায়হান আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরে সকল নিয়ম শেষ করার পর আমি মায়াকে বললাম, দেখো মায়া, তোমার সাথে আমার কি ছিল না ছিল সেটা এখন আর বড় কথা না। আমি শুধু বিয়ে করেছি সবার জোরাজুরিতে, আর আমার বাবুর জন্য। না হলে আমি বিয়েটা করতাম না। কি বললি তুই? তোর সাহস তো কম না, তুই আমাকে রিজেক্ট করছিস? তোকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে ফেলবো। তুই জানিস তোর জন্য আমি কি না কি করেছি, আর তুই কিনা আজকে এই কথা বলছিস? দেখো মায়া, পাগলামি করো না। তোমার সাথে হয়তো আমার আগে কিছু একটা ছিল, বাট তোমার বোন রিয়াকে পাওয়ার পর ও আমার আগের সব কিছু ভুলিয়ে দিয়েছে। ও আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে আমার আর আগের কোনো কিছুই মনে নেই, আর না মনে রাখতে চাই। দেখ, আমি এত কিছু বুঝি না। আমার এখন তোকে পার্মানেন্টলি লাগবে। অনেক বুঝে শুনে এতদিন নিজেকে রেখেছিলাম, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না। এখন তুই যদি আমার ভালোবাসায় সাই না দিস, তাহলে তুই কান খুলে শুনে রাখ, রিয়ার মতো আমিও তোর লাইফ থেকে একেবারের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাব। তখন তুই থাকিস তোর মতো। ওর এমন কথা শুনে আমার রাগ উঠে যায়, তাই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই ওর গালে। তখন আমি বলতে শুরু করলাম, অনেক বেড়ে গেছিস তাই না? একবার তোর নিজের কারণে তোকে হারাতে হয়েছে, এখন আবার নাটক করছিস। কি করবো বলো? তুমি তো জানোই আমি কি জন্য এমনটা করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে ওকে এখন মাপ না করার কোনো মানেই হয় না। আমার জন্যই তো এত কিছু করলো, তাই আমি ওকে মাপ করে জড়িয়ে ধরলাম। এইভাবেই আমাদের দিনগুলো চলতে লাগলো। এখনও আমি রিয়ার কথা মনে হলেই ওর কবরের পাশে গিয়ে কান্না করি। এখনও আমি রিয়াকে ভুলতে পারিনি, আর জানি হয়তো বা এটা ভোলা সম্ভবও না। আর মায়াকেও এখন আর কষ্ট দিই না, ওকে মেনে নিয়েছি। এভাবেই আমার আর মায়ার আর আমাদের ছোট বাবুটার সাথে আমাদের দিনকাল চলতে থাকলো।
তো ভালো থাকবেন সবাই। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের কাছে লাস্টে মায়ের সাথে ফিনিশিংটা ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই। বাবুটার দিকে তাকিয়ে হলেও এমনটা করতেই হতো। আর মায়েরও তো কোনো দোষ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন।